হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোলয়েড শুরু করেছিলাম। কোলয়েডের শ্রেণী বিভাগ পড়ছিলাম আমরা। ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম এই দুজনের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে এবং এদের মধ্যেকার ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে যা যা ভাগগুলো হয় সেগুলো আমরা জেনেছি। লাস্ট আমরা শেষ করেছিলাম লায়োফিলিক এবং লায়োফোবিক কোলয়েড। আজকে আমরা কোলয়েডগুলোকে ক্লাসিফাই করবো কিছুর উপর বেস করে। কোলয়েডের যে ডিসপার্সড ফেজ, সেই ডিসপার্সড ফেজের পার্টিকেলগুলোর সাইজের উপরে বেস করে। দেখো, আমি দুটো এক্সাম্পল আগের দিন বলেছিলাম। লায়োফিলিক যারা ছিল তাদের এক্সাম্পল দিতে গিয়ে আমি বলেছিলাম যে সেলুলোজ, স্টার্চ বা বিভিন্ন ধরনের প্রোটিন, এরা হচ্ছে লায়োফিলিক কোলয়েড তৈরি করে। আর লায়োফোবিক কোলয়েড তৈরি করে কারা বলেছিলাম? বিভিন্ন মলিকিউল বা অ্যাটমিক লেভেলের সাবস্টেন্সগুলো যখন কোলয়েড তৈরি করে। যেমন এখানে ভুল লিখলাম, গোল্ড সল, এইউ মানে গোল্ড সল, সিলভার সল, ফেরিক হাইড্রক্সাইড সল, এটসেট্রা। খুব ভালো করে যদি লক্ষ্য করো, এক একটা অ্যাটম বা এক একটা মলিকিউল, এদের সাইজ কত? এদের সাইজ খুব ছোট। আমরা জানি যে অ্যাটমগুলোর রেডিয়াস 10⁻12 মিটার, মানে পিকোমিটার লেভেলের হয়। -12 মিটার বা -10 সেন্টিমিটার এই লেভেলের হয়। আর কোলয়েডের যে ডিসপার্সড ফেজ, তাদের ডায়ামিটার এই অর্ডারে হয়। এখন রেডিয়াস এটা হলে ডায়ামিটার এর থেকে 2 দিয়ে গুণ করে দেবে, তো ওই অর্ডারটা ওটাই থাকবে, 10⁻10 সেন্টিমিটারই থাকবে। সেইখান থেকে যদি আমাকে এইখানে আসতে হয় বা এইখানে মানে এই রেঞ্জের মধ্যে যদি আসতে হয়, তাহলে কত হচ্ছে দেখো, অলমোস্ট 1000 থেকে 1 লাখ, হ্যাঁ, 10⁻5 -10 মানে 10⁵ মানে 1 লাখ। তো অলমোস্ট এই 1 লাখ প্রায়, বা আমি যদি বেশ কয়েক হাজার বলি, তাহলে অতগুলো অ্যাটমকে পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হতে হবে যদি এই রেঞ্জে আসতে হয়। অর্থাৎ ডিসপার্সড ফেজের একটা পার্টিকেল তৈরি করতে, একটা ডিসপার্সড ফেজের পার্টিকেল তৈরি করতে অসংখ্য হাজারে মলিকিউল বা অ্যাটমকে পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হতে হবে। এই জন্য এই ধরনের কোলয়েডগুলোকে আরেকটা নাম দেওয়া হয়, যেটাকে আমরা এই ক্যাটাগরির আন্ডারে ফেলবো। যেহেতু আমরা এখানে সাইজের উপরে বেস করে বলছি, তাহলে যেহেতু এদের সাইজ অনেকটাই ছোট, তাই অসংখ্য বা বহু সংখ্যক অণু বা পরমাণুকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কী হবে, তারা এক একটা কোলয়েডাল ডাইমেনশন পাবে, বা কোলয়েডাল ওই ডায়ামিটার যে রেঞ্জ তার মধ্যে আসতে পারবে। আমরা এই ধরনের কোলয়েডকে বলবো, আমরা যে পার্টিকুলার টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে মাল্টি মানে অনেক, মাল্টি মলিকিউলার মানে অনেকগুলো মলিকিউলকে একসঙ্গে জুড়ে গিয়ে কোলয়েডটা তৈরি করতে হয়, তাই এদেরকে বলা হয় মাল্টি মলিকিউলার কোলয়েড। ঠিক আছে, বাংলায় আমরা বলি বহু অণু সমন্বিত কোলয়েড। ঠিক এদের বিপরীতটা হচ্ছে মাল্টি মলিকিউলার আর ম্যাক্রোমলিকিউলার কোলয়েড। ম্যাক্রোমলিকিউলার কারা? ম্যাক্রো মানে অনেক বড় সাইজে। জেনারেলি আমরা ম্যাক্রোমলিকিউল তাদেরই বলি যারা হচ্ছে পলিমার ফর্মে থাকে। এই যে সেলুলোজ বা স্টার্চ, এরা হচ্ছে গ্লুকোজের পলিমার, বা প্রোটিনও হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তা পলিমার মানেই যেখানে অসংখ্য মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এদের একটা মলিকিউলের, একটা প্রোটিন মলিকিউল, একটা স্টার্চ মলিকিউল বা একটা সেলুলোজ মলিকিউল, তাদের যা ডায়ামিটার বা তাদের যে ডাইমেনশন, সেটাই হচ্ছে এই রেঞ্জে চলে আসে, ডিসপার্সড ফেজের রেঞ্জে। যে রেঞ্জে আসলে পরে ওরা কোলয়েড সলিউশন তৈরি করতে পারবে। তাই এদের ক্ষেত্রে একটা ম্যাক্রোমলিকিউলই বা একটা মলিকিউলই হচ্ছে ডিসপার্সড ফেজের যা ডায়ামিটার সেই রেঞ্জের। তাই এরা যখন কোলয়েডাল সলিউশন বানায়, আমরা এদেরকে বলি যে ম্যাক্রোমলিকুলার কোলয়েড। তাহলে মাল্টিমলিকুলার কারা? লার্জ নাম্বার অফ অ্যাটমস আর মলিকিউলস অফ এ সাবস্টেন্স, যে কোনো একটা পদার্থের অসংখ্য, লার্জ নাম্বার, অনেক বেশি পরিমাণে আর কি অ্যাটমস বা মলিকিউলস, তারা এগ্রিগেট হয়, মানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, জড়ো হয় টুগেদার টু ফর্ম এ ডিপি পার্টিকেল অফ কোলয়েডাল ডাইমেনশন। একটা ডিপির ডাইমেনশন পেতে অনেক মলিকিউলকে জুড়তে হয়। এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। সবার আগে এক্সাম্পলস লিখে নেবে, যেগুলো একটু আমি বললাম, গোল্ড সল, সিলভার সল, এটসেট্রা। অ্যাটমস আর মলিকিউলস আর হেল্ড বাই ভ্যান ডার ওয়েলস ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে একটা ডিপি পার্টিকেলের মধ্যে অনেকগুলো মলিকিউল বা অনেকগুলো অ্যাটমস পরস্পর সঙ্গে যুক্ত হয়ে আছে। এবার যুক্ত হয়ে আছে কিসের মাধ্যমে? ভ্যান ডার ওয়েলস ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, যেটাকে আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের একটা টাইপ বলে জানি। জেনারেলি লায়োফোবিক ইন নেচার, একটু আগেই আমি বললাম এটা, যে লায়োফোবিক ধরনের এরা হয়। কেন?
কারণ এরা আবার ইনঅর্গ্যানিক স্পিসিস দিয়ে তৈরি হয়। ডিপি মলিকিউলগুলো আমরা জানি যে লায়োফিলিকগুলো জেনারেলি ইনঅর্গ্যানিক স্পিসিস হয়, আর লায়োফিলিক যারা তারা হচ্ছে অর্গ্যানিক স্পিসিস দিয়ে তৈরি হয়, এবং তারাই আবার ম্যাক্রোমলিকুলার কোলয়েড তৈরি করে। ম্যাক্রোমলিকুলার কারা বলছে, ওয়ান সিঙ্গেল ডিপি, একটা মাত্র ডিপি ডিসপার্স ফেজের যে পার্টিকেল, সেই হচ্ছে ইজ অফ কোলয়েডাল ডাইমেনশন, তারই সাইজ হচ্ছে কোলয়েডের যা ডাইমেনশন সেই অর্ডার সেই রেঞ্জে পড়ে যায়। দ্যাট ইজ ডিপি পার্টিকেলস আর ম্যাক্রোমলিকিউলস অর পলিমার্স অফ হাই মোলার মাস। পলিমার মানে তো হাই মোলার মাস হবেই। এবার এদের বৈশিষ্ট্য কি, এরা লায়োফিলিক ইন নেচার, যেটা বললাম লায়োফিলিক হলে সেগুলো খুব স্টেবল হয় এবং সেগুলো অর্গানিক স্পিসিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সুতরাং এদের এবং এদের মাল্টিমলিকুলার এবং ম্যাক্রোমলিকুলারের মধ্যে ডিফারেন্সিয়েট করা, পার্থক্য করা খুবই সোজা। যদি বোর্ডের এক্সামে যদি পার্থক্যও লিখতে বলে, আমরা এখান থেকে অ্যাটলিস্ট 4টে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন করতেই পারি আমরা। থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। অ্যাসোসিয়েটেড কোলয়েডের বাংলা হচ্ছে সংযোজিত কোলয়েড। এখানেও কি হয়, অ্যাসোসিয়েশন বা সংযোজন ঘটে কাদের, কিছু সাবস্টেন্সের যারা পরস্পর সংযোজিত হয়ে বা অ্যাসোসিয়েটেড হয়ে ডিসপার্সড ফেজের পার্টিকেল তৈরি করবে, অনেকটা মাল্টিমলিকুলার কোলয়েডের মতন। কিন্তু মাল্টিমলিকুলার কোলয়েডের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোলয়েডের অনেক ডিফারেন্স আছে, মিল একটাই আছে। কি মিল না, মাল্টিমলিকুলার কোলয়েডে এবং এখানেও দুক্ষেত্রেই, এখানে শুধুমাত্রই মলিকিউলস, আর ওখানে মানে মাল্টিমলিকুলারে মলিকিউলস বা অ্যাটমস, তারা অনেকজন পরস্পর কম্বাইন্ড হয়ে কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হয়। এবার মূল যে ডিফারেন্স, 1 নম্বর ডিফারেন্স কি, অ্যাসোসিয়েটেড কোলয়েডগুলো যারা তৈরি করে, অর্থাৎ যে সমস্ত মলিকিউলগুলো অ্যাসোসিয়েটেড হয়ে কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হয়, সেই সমস্ত মলিকিউলগুলো তারা লো কনসেন্ট্রেশনে, মানে সলিউশনের কনসেন্ট্রেশন যখন অনেক কম, তখন তারা ইলেকট্রোলাইট তৈরি করে, নর্মাল ইলেকট্রোলাইট। ঠিক যেমন NaCl জলের মধ্যে মেশালে Na+Cl- আলাদা হয়ে গেল, ক্যাটায়ন অ্যানায়ন, তেমনি এরাও এই যে সোপ মানে হচ্ছে ধরো সোডিয়াম স্টিয়ারেট, মানে স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এদের সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট, এরাই তো সাবান তৈরি করে। তো সাপোজ C17H35COO, এটা হচ্ছে Na+C+, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। যখন তুমি একে জলের মধ্যে মেশালে তখন C17H35COO- অ্যানায়ন তৈরি হলো এবং ক্যাটায়ন তৈরি হলো, যেমনটা ইলেকট্রোলাইটের ধর্ম। লো কনসেন্ট্রেশনে এরা ইলেকট্রোলাইট তৈরি করে, নর্মাল ইলেকট্রোলাইট তৈরি করে অ্যাট লো কনসেন্ট্রেশন, যেটা মাল্টিমলিকুলার কোলয়েডরা করে না। সুতরাং মাল্টিমলিকুলারদের ওই একটাই মিল যে অনেকজন খালি একসঙ্গে যুক্ত হয়ে কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হয়। এছাড়া এদের সঙ্গে মাল্টিমলিকুলারদের আর কোনো মিল নেই, অমিল অনেক আছে। অনেক মানে কী সেগুলো আস্তে আস্তে বোঝা যাবে। এবার যখনই সলিউশনের কনসেন্ট্রেশন বাড়ানো হচ্ছে, লো কনসেন্ট্রেশনে তো এরকম এরা ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে আলাদা হয়ে গেল, মানে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করলো। কনসেন্ট্রেশন বাড়ানোর পরে দেখা যাবে যে একটা সার্টেন কনসেন্ট্রেশনের পরে এরাই কোলয়েড হিসেবে আচরণ করছে, ঠিক আছে। এই যে সার্টেন সাবস্টেন্সেস হুইচ বিহেভ অ্যাজ নর্মাল ইলেকট্রোলাইট অ্যাট লো কনসেন্ট্রেশন অফ সলিউশন বাট বিহেভস অ্যাজ কোলয়েড অ্যাট এ হাইয়ার কনসেন্ট্রেশন থ্রু মলিকিউলার অর আয়োনিক অ্যাসোসিয়েশন। মানে এই যে মলিকিউল বা এই যে আয়নগুলো তৈরি হলো, এরা পরস্পরের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, সংযোজিত হয়ে ওই কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হয়, তখন আমরা এদেরকে বলি অ্যাসোসিয়েটেড কোলয়েড। তাহলে এদের দুটো ধর্ম আছে, এক হচ্ছে হায়ার কনসেন্ট্রেশনে এরা কোলয়েড, আর লোয়ার কনসেন্ট্রেশনে এরা ইলেকট্রোলাইট মানে ট্রু সলিউশন তৈরি করে, ঠিক আছে। ইলেকট্রোলাইট মানে ট্রু সলিউশন, NaCl বা অন্যান্য যে ইলেকট্রোলাইটগুলো জলের মধ্যে যখন তারা সলিউশন তৈরি করে, ট্রু সলিউশন তৈরি করে, তাহলে এরা আমরা বলতে পারি লো কনসেন্ট্রেশনে ট্রু সলিউশন আর হায়ার কনসেন্ট্রেশনে কোলয়েড সলিউশন তৈরি করে। এই হচ্ছে একটা এদের বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে ডিসপার্সড ফেজ ইন দিজ কোলয়েডস আর কল্ড মিশেল। এটা খুব ইম্পর্টেন্ট। ডিসপার্সড ফেজগুলোর একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে কি মিশেল। এবার এই ডিসপার্সড ফেজ বা মিশেল তৈরি হওয়ার জন্য যেটা বললাম যে হায়ার কনসেন্ট্রেশন লাগে, তো মানে ধরো কনসেন্ট্রেশন, ধরো এটা যদি কনসেন্ট্রেশনের কী বলবো গ্রাফ হয়, তাহলে এই লো কনসেন্ট্রেশনে এটা হচ্ছে ধরো ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে। এবার আমি কনসেন্ট্রেশন একটু একটু করে বাড়াচ্ছি, বাড়াতে একটা সার্টেন কনসেন্ট্রেশন আসবে, যার ওপরে চলে গেলে এইখানে এই যে অ্যাসোসিয়েশন মলিকিউলার বা আয়নিক অ্যাসোসিয়েশন এইটা শুরু হচ্ছে। যেই অ্যাসোসিয়েশন শুরু হবে সঙ্গে সঙ্গে ডিসপার্সড ফেজ তৈরি হওয়া শুরু হবে, মানে মিশেল তৈরি হওয়া শুরু হবে। তাহলে লো কনসেন্ট্রেশনে এরা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে, কনসেন্ট্রেশন বাড়াতে একটা সার্টেন মিনিমাম কনসেন্ট্রেশন আসবে, যার ওপরে গেলে তবেই মিশেল ফর্মেশনটা স্টার্ট হবে।
এই মিনিমাম কনসেন্ট্রেশনটাকে আমরা বলি ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশন, এখানটা মুছে গেছে, ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশন বা সিএমসি। সিএমসি শব্দটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যে হোয়াট ডু ইউ মিন বাই সিএমসি। তাহলে ফর্মেশন অফ মিশেল টেক্স প্লেস অ্যাবভ আ সার্টেন কনসেন্ট্রেশন অফ সলিউশন কল্ড সিএমসি। একই রকমভাবে মিশেল তৈরি করার জন্য একটা মিনিমাম টেম্পারেচার দরকার। অনেক যদি কম টেম্পারেচার হয় সলিউশনের, তাহলে তুমি যতই সাবস্টেন্স অ্যাড করো না কেন, সোডিয়াম স্টিয়ারেট, সাবান, সার্ফ, কী হবে, মিশেল তৈরি হবে না, মানে কোলয়েড সলিউশন তৈরি হবে না। তাহলে ফর্মেশন অফ মিশেল টেক্স প্লেস অ্যাবাভ আ সার্টেন টেম্পারেচার, একটা সার্টেন মিনিমাম টেম্পারেচারের ওপরে, কল্ড ক্র্যাফট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে মিশেল, এক নম্বর হচ্ছে মিশেল কাকে বলে, কী বলবো তাহলে, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড কোলয়েডদের যারা ডিসপার্সড ফেজ পার্টিকেলসগুলো, তারাই হচ্ছে মিশেল। এবার এরা তৈরি হওয়ার জন্য যে সার্টেন মিনিমাম কনসেন্ট্রেশন দরকার সেটা হচ্ছে সিএমসি, যে সার্টেন মিনিমাম টেম্পারেচার দরকার সেটা হচ্ছে ক্র্যাফট টেম্পারেচার। দেখো মিশেল সংক্রান্ত দুটো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। একটা হচ্ছে যে আমরা যেটাকে বলছিলাম সিএমসি, ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশন, মানে যে সার্টেন কনসেন্ট্রেশনের উপরে উঠলে মিশেলটা তৈরি হবে। এবার সেই সার্টেন যে কনসেন্ট্রেশনটা, একটা তার নির্দিষ্ট ভ্যালু আছে, কিন্তু সমস্ত মিশেলগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে, মানে আলাদা আলাদা সাবস্টেন্স যখন মিশেল তৈরি করবে, তখন প্রত্যেকের ক্ষেত্রেই সেই কনসেন্ট্রেশনের ভ্যালুটা সেম হবে তার কোনো মানে নেই, আলাদা আলাদা হতে পারে। কিন্তু একটা সার্টেন রেঞ্জ আছে যে কনসেন্ট্রেশনের মধ্যে মোটামুটি সিএমসিগুলো ঘোরাফেরা করে। মানে ধরো আমি একবার একটা সাবান জলে মেশালাম, তাহলে যতটা কনসেন্ট্রেশন হলে পরে মিশেল তৈরি হবে, আমি একটা ডিটারজেন্ট মেশালাম জলের মধ্যে, তাহলে ওই সেম ভ্যালু অফ কনসেন্ট্রেশন নিশ্চয়ই দরকার পড়বে না, তার থেকে বেশি বা কম দরকার পড়বে। কিন্তু দুজনের ভ্যালুই একটা রেঞ্জের মধ্যে বিলং করবে। সেই রেঞ্জটা হচ্ছে এটা 10⁻⁻⁴ থেকে 10⁻³ মোল পার লিটার। যদি 10⁻⁻⁴ এর কম কনসেন্ট্রেশন হয়, তখন ওরা নর্মাল ইলেকট্রোলাইট, ট্রু সলিউশন, কোলয়েড তখনও তৈরি করতে পারেনি। কোলয়েড তৈরি করার জন্য মিনিমাম কনসেন্ট্রেশন 10⁻⁴ আর ম্যাক্সিমাম 10⁻³ এই রেঞ্জের মধ্যে সব কটা অ্যাসোসিয়েটেড কোলয়েডেরই সিএমসিটা এর মধ্যেই থাকে আর কি। আর দু নম্বর হচ্ছে যে আয়নিক মিশেলগুলো তৈরি করার জন্য জেনারেলি 30 থেকে 100টা মলিকিউল দরকার হয়। আয়নিক মিশেল মানে যেটা আমরা সোডিয়াম স্টিয়ারেটের এক্সাম্পল দেখালাম, ওইটা যেখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে। নন আয়নিকও হয় এরকম, একটা দুটো এক্সাম্পল আমরা পরে দেখব। এবার দেখো 30টা মলিকিউল থেকে 100টা মলিকিউল পরস্পর সংযোজিত হয়ে মিশেল তৈরি করছে। তাহলে কার ক্ষেত্রে 30টা লাগবে, কার ক্ষেত্রে 50টা, বা কার ক্ষেত্রে 100টা, মানে সংখ্যার এই যে তারতম্যটা, এইটা ডিপেন্ড করবে কিছুর উপরে। দেখো এইটা বলছি, তার সঙ্গে সঙ্গে এটাও বলি, যদি সংখ্যার তারতম্য হয়, মলিকিউলের সংখ্যা, মানে মলিকিউল আমি মেশাচ্ছি জলের মধ্যে বা সলিউশনের মধ্যে, তাহলে মলিকিউল যত বেশি করে মিশবে জলের মধ্যে, তত সলিউশনের কনসেন্ট্রেশনও বাড়বে। তাহলে মোর নাম্বার অফ মলিকিউল মানে মোর ইজ দ্য কনসেন্ট্রেশন, আর লেস নাম্বার অফ মলিকিউল মানে লেস কনসেন্ট্রেশন। তাহলে এটা বলতে পারি আমরা যে কোনো ক্ষেত্রে সাবস্টেন্সের কনসেন্ট্রেশন কম থাকা অবস্থাতেই মিশেল তৈরি হয়ে গেছে, তাই জন্য বেশি সংখ্যক সাবস্টেন্স দরকার হচ্ছে না, মানে বেশি সংখ্যক সাবস্টেন্সের মলিকিউল দরকার হচ্ছে না। মানে আমার কাজ হচ্ছে যে সবাই মলিকিউলগুলো একসঙ্গে মিশে কোলয়েডের ডাইমেনশনটা পাবে। তাহলে কোলয়েডের ডাইমেনশন পাওয়ার জন্য যদি 30টা মলিকিউলই সাফিসিয়েন্ট হয়, তাহলে নিশ্চয়ই 100টা লাগবে না। তাহলে ডাইমেনশন মানে কি, আলটিমেটলি সাইজ। তো ধরো কোলয়েডের ডাইমেনশন হচ্ছে এটা হচ্ছে কোলয়েডাল ডাইমেনশন। এবার দুটো সাবস্টেন্স নিয়েছি, একটা এ যেখানে মলিকিউলগুলোর ডাইমেনশন হচ্ছে ধরো এরকম, আর একটা নিয়েছি বি যেখানে মলিকিউলগুলোর ডাইমেনশন হচ্ছে এরকম। তাই এরকম অসংখ্য এ পরস্পর জুড়ে গিয়ে এটা তৈরি করবে, আবার বিও এরকম অনেকগুলো তারা জুড়ে গিয়ে এইখানে যাবে। তাহলে কোন ক্ষেত্রে এ বা বি, কোন ক্ষেত্রে বেশি সংখ্যক মলিকিউল লাগবে? অবশ্যই এর ক্ষেত্রে, যেহেতু এর সাইজ ছোট। তাহলে যার সাইজ ছোট, আমরা বলতে পারি যার মলিকুলার মাস মানে মোলার মাস ছোট বা কম, তাদের সংখ্যায় বেশি তাদের প্রয়োজন হবে কোলয়েডাল ডাইমেনশনে যেতে। আর যাদের সাইজ বড়, তাদের ক্ষেত্রে সংখ্যায় কম প্রয়োজন হবে এইখানে যেতে। অনেক কম সংখ্যক এরা জুড়লেই এই এত বড় একটা জিনিস তৈরি হয়ে যেতে পারে। তাহলে এটা অ্যাড করে নাও, মলিকিউলস হ্যাভিং স্মলার সাইজ অর লো মোলার মাস, যাদের মোলার মাস কম, সাইজ ছোট, রিকোয়ার্স মোর নাম্বার অফ মলিকিউল, বেশি সংখ্যক মলিকিউল দরকার হয় টু অ্যাসোসিয়েট টুগেদার, নিজেদের মধ্যে অ্যাসোসিয়েট হতে বেশি সংখ্যক মলিকিউলের দরকার হয় টু গেট ইনটু কোলয়েডাল ডাইমেনশন, কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হতে, দ্যাট ইজ
টু ফর্ম মিশেল। মানে মিশেল তৈরি করতে ধরো এরকম কোয়েশ্চেন আসতেই পারে, দুটো আলাদা আলাদা সাবস্টেন্স দিল, যে একটা সোডিয়াম স্টিয়ারেট, একটা সোডিয়াম পামিটেট, সাপোজ দুটো, তাহলে দুজনের মলিকুলার ভলিউম বলে দিল, বা দুজনের মোলার মাস বলে দিল, দিয়ে বললো যে দুজনেই মিশেল তৈরি করবে, কার ক্ষেত্রে মিশেলের কনসেন্ট্রেশন মানে সিএমসির ভ্যালু কম হবে বেশি হবে, বা কার ক্ষেত্রে হচ্ছে বেশি নাম্বার অফ মলিকিউল অ্যাসোসিয়েটেড হতে হবে মিশেল তৈরি হওয়ার জন্য। তাহলে সেইগুলো যদি কোশ্চেন আসে তাহলে এইটুকু জায়গা থেকে আমাদের তার আনসার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা মিশেলের ফর্মেশন কীভাবে হয় সেটা পড়বো। মিশেলের ফর্মেশন খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার রেসপেক্টে, এবং মিশেল কীভাবে কাজ করে, মানে মিশেল মানে অ্যাকচুয়ালি আমরা দেখো উদাহরণ কী বললাম, সাবান, ডিটারজেন্ট, এরা জেনারেলি কী করে, জামা কাপড় থেকে বা আমাদের শরীর থেকে ময়লা বা নোংরাগুলো পরিষ্কার করে। তো সাবানের সেই যে পরিষ্কার করার যে ব্যাপারটা কীভাবে হয়, ক্লিনজিং অ্যাকশন অফ সোপ বা ডিটারজেন্ট, সেইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো সেইটা পড়ার আগে তো মিশেল কী করে তৈরি হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো একটা এক্সাম্পল আমি কী বললাম, যে সোডিয়াম স্টিয়ারেট C17H35 COO Na, যেরকম নর্মাল কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হয় আর কি, CnH2n+1 COOH, তো COOH থেকে এখানে COONA তৈরি হয়েছে, দিস ইজ সোডিয়াম স্টিয়ারেট। ঠিক আছে, তো দেখো সোডিয়ামটা আমি সংক্ষেপে লিখলাম, 17খানা কার্বনের একটা লম্বা চেইন আছে, আমরা কি বলি এটাকে হাইড্রোকার্বন চেইন বলি। তো দেখো দেখো 17খানা কার্বন হয়েছে, এখান থেকে 1 2 3 4 করে গুনলে এই পর্যন্ত হবে 17, তারপরে COO-Na+, এই যে সোডিয়াম স্টিয়ারেট। এবার এই যে লম্বা যে কার্বন চেইনটা এইখান থেকে শুরু করে এই পোর্শনটা যেহেতু হাইড্রোকার্বন চেইন, হাইড্রোকার্বন মানে অর্গানিক কম্পাউন্ড, আমরা জানি যে হাইড্রোকার্বনগুলো হচ্ছে জলের মধ্যে কিছুতেই ওরা ডিজলভ হতে চায় না, এই পার্টটাকে আমরা বলি হাইড্রোফোবিক। তাহলে সোডিয়াম স্টিয়ারেটের এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, আর এইটা হচ্ছে আয়নিক পার্ট, দেখতেই পাচ্ছি আমরা COO পার্টটা। Na+ তো আলাদাই সাবস্টেন্স, এইটুকু হচ্ছে স্টিয়ারেট আয়ন। তাহলে স্টিয়ারেট আয়নের এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক কেন, ওয়াটার লাভিং, মানে জলের মধ্যে এরা খুব সহজে ডিজলভ হতে পারে। কেন পারে, কারণ জল ইটসেলফ একটা পোলার কম্পাউন্ড, তাই তো, এইচের মাথায় ডেল্টা+, ওয়ের মাথায় ডেল্টা-। তাহলে যে এইচগুলো আছে জলের মধ্যে ডেল্টা+ওয়ালা, তারা একে অ্যাট্রাক্ট করে COO- এবং জলের মধ্যে ডিজলভ করায়, কিন্তু এই পার্টটা জলের মধ্যে ডিজলভ হতে চায় না, তাই এরা হাইড্রোফোবিক। তাহলে যে কোনো সাবস্টেন্স যারা কিনা অ্যাসোসিয়েটেড কোলয়েড তৈরি করবে বা মিশেল তৈরি করবে, তারা হচ্ছে কারা, লম্বা একটা হাইড্রোকার্বন চেনওয়ালা কম্পাউন্ড যার একটা প্রান্তে একটা আয়নিক পার্ট থাকে। এইবার আমরা এদেরকে এত বড় একটা জিনিসকে লিখে বারবার এক্সপ্লেইন করা মুশকিল, তাই জন্য এদেরকে সিম্বলাইজ করা হয় কীভাবে, এই জিনিসটাকে মানে আয়নিক পার্টটাকে এরকম একটা গোল মতো জিনিস দেওয়া হয়, এটাকে বলা হয় হেড, ঠিক আছে, আর এইটাকে বলা হয় টেল, হাইড্রোকার্বন টেইল বলা হয়। তাহলে এইটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, হাইড্রোফোবিক মানে হাইড্রোকার্বন টেইল, আর এটা হচ্ছে হাইড্রোফিলিক। আমরা যখনই এবার থেকে এইটা লিখবো তখনই আমরা তার মানে COO- কি বুঝবো, ঠিক আছে। হাইড্রোফিলিক পার্ট মানে COO-, অর্থাৎ আয়নিক পার্টটা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, আয়নিক হেড বলা হয়। তাহলে এই পার্টিকুলার ডায়াগ্রামটার এটা হচ্ছে হেড, মাথা, সেটা মানে আয়নিক পার্ট, আর টেইলটা হচ্ছে এই লম্বা কার্বন চেইনটা। আমরা এত বড় সংকেত না লিখে এবার থেকে এইটা দিয়ে সিম্বলাইজ করবো এখন থেকে। তো কী হয় দেখো, একটা পাত্রের মধ্যে সাপোজ আমি জল নিয়েছি, এটা হচ্ছে জল। এবার এই জলের মধ্যে আমি সাবান বা ডিটারজেন্ট কিছু একটা জলের মধ্যে মেশাচ্ছি, আমরা সোডিয়াম স্টিয়ারেট দিয়ে আলোচনা করছি। তাহলে কি বললাম, সোডিয়াম স্টিয়ারেটের এইটা হচ্ছে আয়নিক পার্ট মানে হাইড্রোফিলিক হেড, আর এটা হচ্ছে হাইড্রোফোবিক টেইল। তাহলে যখন আমি জলের মধ্যে সোডিয়াম স্টিয়ারেট মলিকিউলকে দিলাম, তখন এই হাইড্রোফিলিক COO- এটা জলের মধ্যে অ্যাট্রাক্টেড হবে, কিন্তু এই হাইড্রোফোবিক পার্টটা জল থেকে এরা বিকর্ষিত হবে, রিপেলড হবে। জল এদেরকে এই হাইড্রোকার্বন চেইনকে ডিজলভ করতে পারে না, তাই জন্য এই চেনটা উপরে থাকবে, আর COO- জলের মধ্যে জাস্ট ডিজলভড হয়ে থাকবে। এইভাবে এরা অ্যালাইনড হবে, ঠিক আছে।
তো এই হচ্ছে তোমার COO মাইনাস এবং তার সঙ্গে জুড়ে আছে হাইড্রোকার্বন চেইন অর্থাৎ স্টিয়ারেট আয়ন। এইভাবে অনেক স্টিয়ারেট আয়ন আসছে, এসে এসে তারা এইখানেই জমবে খালি, কারণ এই পার্টগুলো টেইলগুলোকে তো আর জলের মধ্যে নিয়ে যেতে পারছি না, কারণ জল তো ওদেরকে অ্যাট্রাকশন করছে না, হ্যাঁ, রাদার উল্টে বিকর্ষণ করছে। তাহলে এইভাবে যখন পুরো এই সারফেসটা ভরে যাবে, জলের এই পুরো সারফেসটা ভরে গেল, ঠিক আছে, সারফেস লেয়ার পুরো যখন অকুপায়েড, আমি যখন আরও সোডিয়াম স্টিয়ারেট এখানে ঢালতে থাকছি, এরপর যখন কনসেন্ট্রেশন এখানে বেড়ে যাচ্ছে, ভিড় যখন এখানে বেড়ে যাচ্ছে, তখন এই COO পার্টগুলো যারা কিনা জলের মধ্যে ডিজলভ হতে চাইছে, মানে পরবর্তীকালে যারা আসছে তারাও জলে ডিজলভ হতে চাইছে, ফলে এবার এই COO মাইনাস পার্টগুলো জলের মধ্যে, জলের ভেতরে প্রবেশ করতে থাকবে, বাল্ক অফ দ্য সলিউশনে তারা প্রবেশ করতে থাকবে এবং ফার্দার আরও মলিকিউল এখানে অ্যাড হতে থাকবে। এইভাবে জলের মধ্যে এদের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকছে। একটা সময় এরকম হবে যে জলের ভেতরে যখন এবার টেইলটা যখন জলের ভেতরে আসছে, তখন তার পাশাপাশি এই হেডটা সে তো আর বিচ্ছিন্ন হয়ে বাইরে থাকতে পারে না, তখন ও নিচে চলে আসছে বাধ্য হয়ে। এইবার যখন এরকম অনেকজন একসঙ্গে জুড়ে গেছে, তখন অসংখ্য এরকম হেড, তারা যখন পরস্পরের এরকম রয়েছে, ধরো আমি মাত্রই 3টে এখানে ছবি আঁকছি, কিন্তু অসংখ্য এরকম যখন পাশাপাশি এসে আর জায়গা নেই, এতই বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, তখন এই প্রত্যেকটা COO মাইনাস নেগেটিভলি চার্জড এরা সবাইকে বিকর্ষণ করতে লাগবে, ঠিক আছে। আর একটা সার্টেন কনসেন্ট্রেশনের ওপরে যখন উঠে গেছে ওরা, তখনই এই বিকর্ষণটা শুরু হয়। আর এই হাইড্রোকার্বন পার্টগুলো যখন দেখছে এরাও যখন অনেক সংখ্যায় চলে এসছে, একটা হাইড্রোকার্বন চেইনের সঙ্গে আর একটা হাইড্রোকার্বন চেইনের ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে যখন এরাও অনেক সংখ্যায় প্রেজেন্ট, তখন তাহলে এই পার্টগুলো পরস্পরকে দূরে সরিয়ে দিতে চাইবে, আর এই পার্টগুলো পরস্পরের কাছে আসতে চাইবে। সব মিলিয়ে একটা এরকম স্ফেরিক্যাল একটা শেপ তৈরি হবে, স্ফিয়ারের মতন, ফুটবলের মতন একটা শেপ তৈরি হলো, যে শেপের মাঝখানটায় মানে সেন্টারটাতে থাকবে হচ্ছে এই হাইড্রোফোবিক পার্টগুলো, ঠিক আছে। ধরো এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এরকম ধরো একসঙ্গে ছিল আর কি সবাই, তো সবাইকে রিপেল করছে COO পার্টগুলো। তো COO পার্টগুলো সবাই সবার থেকে দূরে সরে যাবে আর কি। এখানে একটা COO পার্ট, এইখানে একটা, এত কাছাকাছি ওরা থাকবেই না, ঠিক আছে। সবাই পরস্পরের থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু হাইড্রোকার্বন টেইলগুলো তারা পরস্পরকে আকর্ষণ করছে এবং তারা পরস্পর একসঙ্গে জুড়ে যাচ্ছে আর কি, দিয়ে এরকম একটা স্ফেরিক্যাল একটা শেপ তৈরি হবে। এই যে স্ফিয়ারের মতন একটা তৈরি হলো, এটাই হচ্ছে মিশেল, ঠিক আছে। তাহলে এটা কখন তৈরি হলো? যখন প্রথমে তো এই নর্মালি এরা এরকম অ্যালাইন্ড হয়েছিল, এখানে COO মাইনাস Na প্লাস তারা সলিউশনে ছিল, ইলেকট্রোলাইটের মতন আচরণ করছিল। যখন সারফেস পুরো ভরে গেল, আরও আমি স্টিয়ারেট আয়ন এখানে মেশাচ্ছি, তখন এরা বাল্ক অফ দ্য সলিউশনে চলে আসছে। আসার পরে যখন এদের কনসেন্ট্রেশন একটা সার্টেন কনসেন্ট্রেশনের ওপরে চলে যাচ্ছে, তখন এই সব COO মাইনাসগুলো সবাই যেহেতু নেগেটিভলি চার্জ, সবাইকে রিপেল করছে, বিকর্ষণ করছে, এবং সবাই সবার থেকে দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তো সবাই সবার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, এবং হাইড্রোকার্বন পার্টগুলোর মধ্যে যেহেতু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে সামান্য পরিমাণে, তো তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, করে ফাইনালি এরকম একটা আমরা স্ফেরিক্যাল শেপ পাচ্ছি, ফুটবলের মতন একটা শেপ পাচ্ছি, যে ফুটবলের মতন শেপের, স্ফেরিক্যাল শেপের একদম মাঝখানে কেন্দ্রবিন্দুতে, যেটা হয়তো বাইরে থেকে মানে যদি রিজিড হয় সিস্টেম, মানে ট্রান্সপারেন্ট যদি না হয়, তাহলে বাইরে থেকে দেখা যাবে না ওই পার্টটাকে, যে পার্টটাকে আমরা বলছি এই যে সেন্টার, এই সেন্টারটা হচ্ছে হাইড্রোফোবিক সেন্টার, আর এই যে পেরিফেরিটা এটা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড। তাহলে লিখে নাও, অ্যাট লো কনসেন্ট্রেশন COO মাইনাস গ্রুপ অফ RCOO মাইনাস, আর মানে এখানে হাইড্রোকার্বন চেইনটা গোজ ইনটু ওয়াটার, COO মাইনাস পার্টটা জলের মধ্যে যায়, অ্যান্ড R গ্রুপ মানে হাইড্রোকার্বন চেইন অ্যাট দ্য সারফেস স্টেইং অ্যাওয়ে ফ্রম দ্য H2O মলিকিউল, যেহেতু হাইড্রোকার্বন চেইনটা হাইড্রোফোবিক, তাই স্টেইং অ্যাওয়ে ফ্রম দ্য H2O মলিকিউল। অ্যাট CMC ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনে কী হয়, অ্যানায়ন্স আর পুলড ইনটু দ্য বাল্ক, মানে জলের ভেতরে অ্যানায়নগুলো পুলড হয়ে যায়, তাদেরকে জলের মলিকিউলগুলি ওদেরকে টেনে নেয় ভেতরে, অ্যান্ড এগ্রিগেট টু ফর্ম আ স্ফেরিক্যাল স্ফিয়ার, তারা সবাই মিলে জড়ো হয়ে একটা স্ফেরিক্যাল মানে গোলকাকৃতি একটা শেপ তৈরি করে, উইথ দেয়ার হাইড্রোকার্বন চেন পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ স্ফিয়ার,
হাইড্রোকার্বন চেনটা ওই স্ফিয়ারের সেন্টারে মাঝখানে থাকে, অ্যান্ড COO গ্রুপ অ্যাট আউটওয়ার্ড, COO গ্রুপগুলো বাইরের দিকে থাকে অন দ্য সারফেস অফ স্ফিয়ারটা সারফেসে ইন কন্ট্যাক্ট টু H2O, মানে জলের সঙ্গে কন্ট্যাক্টে থাকে। দাস আয়নিক মিশেল ইজ ফর্মড। এরপর হচ্ছে ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, মানে সাবান কীভাবে ময়লা পরিষ্কার করে, সেই পরিষ্কারক ক্রিয়া বা ক্লিনজিং অ্যাকশন। এটা বোঝার আগে সবার আগে এটুকু জানতে হবে যে দেখো, এর আগে আমরা যখন মিশেল ফর্মেশন পড়লাম, মানে তুমি এরকমভাবে ভাবো যে জলের মধ্যে তুমি সাবান মেশালে একটা সার্টেন কনসেন্ট্রেশনের উপরে মিশেল তৈরি হয়ে গেল। শুধুমাত্র এই অবস্থায় যখন জল এবং সাবান মিশে আছে, আর কিছু নেই, কোনো ময়লা কাপড় চোপড় তার মধ্যে নেই, শুধু জল এবং সাবান। এই অবস্থায় সাবানগুলো কি তৈরি করেছে? মিশেল তৈরি করেছে। তাহলে মিশেলগুলো হচ্ছে ডিসপার্সড ফেজ আর জল হচ্ছে ডিসপারশন মিডিয়াম। কিন্তু যখন আমরা ক্লিনজিং অ্যাকশন পড়ব তখন কিন্তু মিশেলগুলো ডিসপার্সড ফেজ হিসেবে কাজ করছে না, তখন মিশেলদের ফাংশনটাই হচ্ছে আলাদা। আমরা বলি যে এই ক্লিনজিং অ্যাকশনটা আসলে দুটো কাজের, দুটো জিনিসের কম্বিনেশন আর কি। একটা হচ্ছে ফর্মেশন অফ মিশেলাইজেশন অনেক সময় বলা হয়, আর 2 নম্বর হচ্ছে ফর্মেশন অফ ইমালশন। ইমালশন আমরা আগের দিন জেনেছি কাকে বলে, লিকুইড ইন লিকুইড, ডিসপারশন মিডিয়ামটাও লিকুইড, ডিসপার্সড ফেজটাও লিকুইড, সেই ধরনের কোলয়েডকে বলে ইমালশন। তাহলে এখানে আমরা যে সাবানটা মেশাচ্ছি, সাবান মানে সোপ বা ডিটারজেন্ট, এরা অ্যাকচুয়ালি সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট, এদেরকে সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট বলে বা সংক্ষেপে সারফেক্ট্যান্টস বলে। কেন বলে? কারণ এরা জলের সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। সারফেস টেনশন সংক্রান্ত ডিটেলড তোমরা ফিজিক্সে পড়বে। আমি এটুকু বলতে পারি, সারফেস টেনশন মানে জলের সারফেস টেনশন মানে খুব সহজ করে বুঝতে গেলে জলের যে ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকশান সেইটা। এবার জলের একটা মলিকিউলকে তীব্রভাবে আকর্ষণ করে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, তো সেই কারণেই জলের সারফেস টেনশনও অনেক বেশি হয়। সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্টসগুলোর কাজ হয় জলের মলিকিউলের সঙ্গে জলের মলিকিউলের অ্যাট্রাকশান কমিয়ে দেওয়া, এবং জলের মধ্যে যদি অন্য কোনো লিকুইড মেশানো হয় তাহলে তার সঙ্গে জলের অ্যাট্রাকশান এর ফলে কি হয়, বেড়ে যায়। মানে যদি জলের সারফেস টেনশন কমে যায়, মানে জলের সঙ্গে জলের মলিকুলের অ্যাট্রাকশান কমে যায়, তাহলে আমি যদি জলের সঙ্গে অন্য কিছু লিকুইড মেশাই, সেই লিকুইডের মলিকুলের সঙ্গে জলের মলিকুলের অ্যাট্রাকশান বেড়ে যায়। তো সেই কাজটাই এখানে হয় আর কি। তো কীভাবে হয় দেখো, প্রথমে তো মিশেল ফর্মেশন কীভাবে হয় সেটা দেখাই। এই ক্ষেত্রে মিশেল ফর্মেশন কীভাবে হয়, যেটা প্রথমে বললাম যে মিশেল এখানে ডিসপার্সড ফেজ হিসেবে কাজ করে না। কী হিসেবে কাজ করে? মিশেল এখানে এই যে ইমালশান তৈরি হয়, মানে তেল আর জল মেশালে ইমালশান তৈরি হয়, ইমালশানটাকে স্টেবিলাইজ করার জন্য একটা থার্ড মেটেরিয়ালের দরকার হয়, বাইরে থেকে মেশানো হয় কোনো থার্ড পার্টি এজেন্ট, তাদেরকে বলা হয় ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্ট হচ্ছে তারাই যারা ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করে। তো সাবান এখানে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, নট অ্যাজ ডিসপার্সড ফেজ। ঠিক আছে? তো দেখো, এটা ধরো একটা কাপড়, জামা কাপড় যখন আমরা কাচি সাবান জল দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে, তো জামা কাপড়ের উপরে ধরো এটা একটা ময়লা জমে আছে, না ময়লার একটা লেয়ার। এবার ময়লা মানেই হচ্ছে মানে ডার্ট বলো বা গ্রিস বলো এগুলো, বা তুমি অয়েল বলো, এগুলো সবই হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। ঠিক আছে? অর্গ্যানিক কম্পাউন্ড, এটা ময়লাটা কাপড়ের উপরে রয়েছে। এইবার তুমি যখনই সাবান জলের সঙ্গে একে মেশালে সোপ ওয়াটার, তখনই কি হলো, এই ময়লাটার উপরে যেহেতু এটা অর্গ্যানিক স্পিসিস, এখন অর্গ্যানিক পার্টটা তাহলে অ্যাট্রাক্টেড হবে, অর্গ্যানিক যে টেইলটা হাইড্রোকার্বন টেইল সেটা অ্যাট্রাক্টেড হবে অর্গ্যানিকের সঙ্গে, লাইক ডিজলভস লাইক, তো লাইক অ্যাট্রাকশান। ইনঅর্গ্যানিকের মানে নেগেটিভ চার্জের সঙ্গে এই অর্গ্যানিকের কোনো অ্যাট্রাকশান হবে না, তো ওটা বাইরেই থাকবে, সারফেসে থাকবে। তো এইভাবে প্রত্যেকটা ডিটারজেন্ট বা সোপ মলিকিউল তারা অ্যালাইন্ড হয়ে যাবে ময়লাটার উপরে এসে, বা যে ডার্ট পার্টিকেল আছে তার উপরে এসে এইভাবে এরা অ্যালাইন্ড হয়ে গেল। এইবার যখন এদের সংখ্যা অনেক বাড়তে থাকছে তখন আবারও কী হয়, প্রত্যেকটা
এই C++ প্রত্যেকটা C++ সবাই সবাইকে রিপেল করছে। রিপেল করার পরে ফাইনালি এই যে ডার্টটা, ময়লাটা, তাকে ঘিরে একটা এরকম আবারও C++ সবাই সবার থেকে দূরে সরতে থাকবে, এবং হাইড্রোকার্বন পার্টগুলো এই যে ডার্ট পার্টিকেল বা অয়েল বা গ্রিস পার্টিকেল, এরাও অর্গ্যানিক, হাইড্রোকার্বন টেইলটাও অর্গ্যানিক, তো এদের মধ্যে অ্যাট্রাকশন হবে, এবং ফাইনালি আবারও একটা এরকম স্ফেরিক্যাল শেপ এবং একটা মিশেল তৈরি হয়ে গেল। এবং এই মিশেলটার ভেতরে এই ময়লাটা কী হলো, ট্র্যাপড হয়ে গেল, আটকে গেল। স্ফেরিক্যাল শেপ, তার বাইরে চতুর্দিকে হচ্ছে C++ চার্জ, এবং ভেতরে ওইটা হয়ে গেল ট্র্যাপড। এইবার যেহেতু আমি এখানে 1 2 3 4 5 6টা দেখিয়েছি C++, অ্যাকচুয়ালি তো অসংখ্য থাকে। এবার এই অবস্থাতে এই স্ফিয়ার তৈরি হওয়ার পরেও কি হয়, এদের কনসেন্ট্রেশন এতই বেশি থাকে, মানে সংখ্যায় এতই বেশি থাকে যে প্রত্যেকটা C++ এখনও পরস্পরকে রিপেল করতে থাকে। রিপেল করলে কি হবে, এই বড় আকারের যে স্ফিয়ারটা, পুরো স্ফিয়ার সমেত এরা বার্স্ট হয়ে গেল, ঠিক আছে, বার্স্ট হয়ে যাবে। এর ফলে কি হবে, এই প্রত্যেকটা পার্টিকেলসগুলো সবাই আলাদা 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 হয়ে গেল, ছোটো ছোটো হয়ে গেল। এবার সেই ছোটো ছোটো ডার্ট পার্টিকেলগুলোকে ঘিরে আবার এরকম মিশেলাইজেশন হবে, ঠিক আছে, মিশেল ফর্মেশন হবে। আমরা এই ঘটনাকে বলছি, আমরা এই প্রথম ঘটনাকে বললাম ফর্মেশন অফ মিশেল। যখন এটা বার্স্ট হয়ে গেল তখন আবারও ছোটো ছোটো এরকম অসংখ্য মিশেল তৈরি হতে থাকবে। এবার এই মিশেলগুলো অ্যাকচুয়ালি কী, তো কিসের, মানে মিশেলগুলোর ভেতরে কারা ট্র্যাপড হয়ে আছে, অর্গ্যানিক মেটেরিয়াল, গ্রিজ, অয়েল, ডার্ট, এরা। এবার যেহেতু বাইরে C++ চার্জ রয়েছে, মাইনাস চার্জগুলো কী হবে, যেহেতু জল পোলার সলভেন্ট, তাহলে জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে, মানে পুরো এই সিস্টেমটাই জলের মধ্যে হয়ে গেল ডিজলভ। তাহলে আমরা বলতে পারি যে জলের মধ্যে এই যে অয়েলটা ডিজলভ হয়ে গেল। তাহলে জলের মধ্যে, জল হচ্ছে একটা লিকুইড, অয়েলটাও হচ্ছে একটা লিকুইড, তাহলে লিকুইড ইন লিকুইড মানে তৈরি হয়ে গেল ইমালশন, ঠিক আছে। তাহলে এই যে ফর্মেশন অফ ইমালশন হয়ে গেল। তাহলে এই C++ বা হাইড্রোকার্বন চেন মানে মিশেল, ওটার কি ফাংশন, ও কি করছে, এই ডার্ট পার্টিকেলগুলোকে, মানে এই ইমালশন যেটা তৈরি হলো, জলের মধ্যে তো ডিজলভ হয়ে রয়েছে তেলটা, মানে এই যে যেটাকে আমি মাঝখানে এই যে কালার দিয়ে দেখাচ্ছি, তা এইটা যদি জল হয়, জলের যদি লেয়ার হয় এটা, তাহলে জলের ভেতরে তেল, এই পুরো সিস্টেমটাকে স্টেবিলাইজ করছে হচ্ছে এই মিশেল। যদি মিশেল না থাকে, মিশেল যদি তৈরি না হয়, আমি যদি সাবান না মেশাই জলের মধ্যে, তাহলে শুধু জলের মধ্যে নোংরা জামা কাপড় দিলে ময়লাটা বেরোবে না। কেন বেরোবে না, কারণ জলের মধ্যে তেল ওইভাবে ডিজলভ হয় না। তাহলে জলের মধ্যে তেলটাকে ডিজলভ করানোর জন্য এবং ডিজলভড অবস্থাটাকে, ওই সিস্টেমটাকে স্টেবিলাইজ করানোর জন্য আমার এই মিশেলাইজেশন বা মিশেল ফর্মেশনের দরকার হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে সোপ মলিকিউলস বা ডিটারজেন্ট মলিকিউল, তারা কি কাজ করলো, তারা জলের ভেতরে এই ডার্ট পার্টিকেলটাকে, মানে অয়েলটাকে ডিজলভ হতে সাহায্য করলো। আমরা এদেরকে বলবো যে এখন এরা, এই মিশেলটা এখন ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার হিসেবে কাজ করলো। এইবার তুমি ভাবো, তাহলে এইরকম যদি অসংখ্য এরকম মিশেল তৈরি হলো, যে মিশেলের চারদিকে জলের লেয়ার হয়েছে, মানে জলের মধ্যেই মিশেলটা পুরো এখন ডিজলভ হয়ে গেছে। এইবার যখন আমি জামা কাপড়টা ধুয়ে যখন তুলবো, তখন দেখবো যে জলের মধ্যে অনেক এরকম নোংরা নোংরা পার্টিকেল, ঠিক আছে, সেগুলো সব পড়ে রয়েছে। জলটা আর পরিষ্কার নেই, ট্রান্সপারেন্ট নেই। কেন, কারণ জলের মধ্যে ময়লাগুলো, অয়েলগুলো ডিজলভ হয়ে গেছে, মানে ইমালশন তৈরি হয়ে গেছে। এবার সেই ইমালশনটাকে তুমি ফেলে দাও, তাহলে তুমি আরেকবার যদি কিছু পার্টিকেল লেগেও থাকে ধুয়ে নাও, তাহলে কাপড়টা ফ্রি হয়ে গেল, মানে কাপড়টা পরিষ্কার হয়ে গেল। তাহলে এই হচ্ছে টোটাল অ্যাকশন অফ সোপ। তাহলে কি লিখছি, হোয়েন আ পিস অফ ক্লথ ইজ ডিপড ইনটু অ্যাকুয়াস সোপ সলিউশন, একটা কাপড়কে জলীয় সাবানের দ্রবণে ডোবানো হলো। দ্য সোপ অ্যান্ড দ্য ডার্ট, সাবান এবং ময়লাটা কাম ইন কন্ট্যাক্ট টু ইচ আদার, পরস্পরের সংস্পর্শে আসলো। স্টিয়ারেট আয়ন্স উইল বি অ্যালাইন্ড অ্যারাউন্ড দ্য অয়েল ড্রপলেটস। প্রথম ছবিটা মনে করে দেখো, স্টিয়ারেট আয়নগুলো অ্যালাইন্ড হয়ে গেল। স্টিয়ারেট মানে ওই হাইড্রোকার্বন টেইলটা ময়লার ভেতরে ঢুকে গেল, C++ পার্ট বাইরে। নাও দে গেট অ্যাসোসিয়েটেড, এবার সবাই ওরা অ্যাসোসিয়েট হলো অ্যান্ড ফর্ম মিশেল তৈরি হলো। দ্যাট ইজ অয়েল অর গ্রিজ অর ডার্ট ইজ অ্যাবজর্বড অর ট্র্যাপড ইন দ্য হাইড্রোফোবিক সেন্টার, হাইড্রোফোবিক সেন্টারে ট্র্যাপড হয়ে গেল, সেকেন্ড ছবিটা। নাও ডিউ টু রিপালশন,
সেকেন্ড ছবি না, ওটা থার্ড ছবিটা, মানে যখন মিশেল তৈরি হয়ে গেল। নাও ডিউ টু রিপালশন, এইবার যখন রিপালশন হচ্ছে, বড় সাইজ, প্রত্যেকটা C+- মধ্যে রিপালশন হচ্ছে, রিপালশন বিটুইন হাইড্রোফিলিক C+- আয়েন্স, মিশেল গেট বার্স্ট, বড় মিশেলটা বার্স্ট হয়ে গেল, তার ফলে স্মলার অয়েল ড্রপলেটস ফর্ম, ছোটো ছোটো অয়েলের যে বড় একটা ডার্টের যে চাঙ্ক ছিল সেখান থেকে ছোটো ছোটো ড্রপলেট তৈরি হলো, অ্যান্ড মিশেল ইজ ফর্মড এগেইন, ওই ড্রপলেটটাকে ঘিরে আবার মিশেল তৈরি হলো। যদি সেটাও সাইজে বড় থাকে তাহলে আবার ওটা বার্স্ট হবে, আরও ছোটো ছোটো অয়েল ড্রপলেট তৈরি হবে এবং সেইগুলোকে ঘিরে ঘিরে মিশেল তৈরি হবে। দাস অয়েল অর ডার্ট গেটস ডিসপার্সড ইন ওয়াটার ফর্মিং অ্যান ইমালশন। সুতরাং এইভাবে যখন ছোটো ছোটো মলিকিউল তৈরি হয়ে যাবে তখন ছোটো ছোটো যে ডার্ট বা অয়েল পার্টিকেলগুলো তারা যখন কোলয়েডাল ডাইমেনশনে চলে আসবে তখন ইমালশন তৈরি হয়ে গেল। স্টিয়ারেটাইন হিয়ার অ্যাক্টস অ্যাজ ইমালসিফায়ার অর ইমালসিফাইং এজেন্ট, মানে ইমালশনটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। দাস ডার্ট অর অয়েল গেটস ওয়াশড অ্যাওয়ে ইন দ্য ফর্ম অফ ইমালশন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সাবানের ক্লিনজিং অ্যাকশন। সুতরাং সাবান বা সার্ফ দিয়ে যখন আমরা জামা কাপড় কাচবো, সুতরাং আমাদের কী করতে হবে, CMC, প্রথম কথা ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশনের ওপরে কনসেন্ট্রেশন রাখতে হবে, মানে বেশি পরিমাণে সার্ফ মেশাতে হবে। অল্প পরিমাণ ডিটারজেন্ট দিলে কিন্তু জামা কাপড় ভালো পরিষ্কার হবে না, এটুকু আমরা বুঝতে পারলাম। সেকেন্ডলি দেখবে যখন জামা কাপড়ে অনেক বেশি ময়লা হয়ে যায়, বিশেষ করে শতরঞ্চি, বিছানার চাদর, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা কাচি জেনারেলি কী হয়, আমরা একটু গরম জল ব্যবহার করি। কেন? কারণ ক্র্যাফট টেম্পারেচারের ওপরে যত উপরে উঠবে তত মিশেল ফর্মেশন তাড়াতাড়ি হবে এবং ক্লিনজিং অ্যাকশানটা তত বেটার হবে। তাহলে মিশেল সংক্রান্ত ডিটেলড আলোচনা আমরা যখন করলাম, সাবানের ক্লিনজিং অ্যাকশানও পড়লাম, তাহলে আমাদের সারফেক্ট্যান্টস এবং ইমালশন এই দুটো সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে। সারফেক্ট্যান্টস কারা, একটু আগেই বললাম যে দিজ আর সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্টস। সারফেস অ্যাক্টিভ কেন বলে? কারণ এরা কি করে, হুইচ রিডিউসেস সারফেস টেনশন অফ ওয়াটার, এরা জলের সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমিয়ে দেয়। অর রিডিউস ইন্টারফেশিয়াল টেনশন, উল্লেখ এটা মিস হয়ে গেছে, ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন টু ইমমিসিবল লিকুইডস, ফর এক্সাম্পল অয়েল অ্যান্ড ওয়াটার। পুরো কথাটার মানে কী হচ্ছে দেখো, তাহলে সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট বা সারফেক্ট্যান্টস কী করে, আইদার তারা জলের সারফেস টেনশন কমায়, জলের সারফেস টেনশন কমানো মানে কি বললাম, জলের সঙ্গে জলের মলিকিউলের অ্যাট্রাকশান কমানো, এইটা করে। ইনিশিয়ালি যদি আমি পিওর ওয়াটার নিই তাহলে জলের সঙ্গে জলের মলিকিউলের অ্যাট্রাকশান ভেরি হাই ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। ওরা কী করে, ওই হাইড্রোজেন বন্ডিংটাকে ডিস্টার্ব করে যাতে করে জলের সঙ্গে জলের মলিকিউলের অ্যাট্রাকশান কমে যায়, অর্থাৎ সারফেস টেনশন যাতে কমে যায়। অথবা কী করে, অথবা যখন জলের সঙ্গে আমরা তেল মেশাই, দুটো ইমমিসিবল মানে দুটো লিকুইড পরস্পরের সঙ্গে কখনোই একটার সঙ্গে আরেকটা ডিজলভ হয়ে যায় না, আলাদা আলাদা লেয়ার তৈরি করে, তাই জন্য তাদেরকে আমরা ইমমিসিবল বলি। তাহলে এই ধরনের লিকুইড দুটো মিক্সচার, ধরো আমি একটা জল নিলাম একটা পাত্রে বা একটা টেস্ট টিউবে জল নিলাম হাফ, তার মধ্যে 3-4 ড্রপ তেল মেশালাম, বা উল্টোটা অনেকটা তেল নিলাম তার সঙ্গে কয়েক ফোঁটা জল মেশালাম, মিশিয়ে আচ্ছা করে ঝাঁকালে দেখব যে যদি জলের মধ্যে তেল মেশানো হয় তাহলে দেখব তেলের ছোটো 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 ড্রপলেট পুরো টেস্ট টিউব জুড়ে তারা ঘুরে বেড়াচ্ছে, বা যদি উল্টোটা হয় তাহলে দেখব তেলের মধ্যে জলের ছোটো ছোটো ড্রপলেট তারা পুরো টেস্ট টিউব জুড়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে সিস্টেমটা তৈরি, এটা হচ্ছে ইমালশন তৈরি হয়ে গেল, কিন্তু এই ইমালশনটা কিন্তু অত্যন্ত আনস্টেবল। খানিকক্ষণ পরে রেখে দিলে, অনেকক্ষণ পরে আমরা দেখব যে দুটো লেয়ার আলাদা হয়ে গেছে, জল এবং তেলের লেয়ার আলাদা হয়ে গেছে, মানে দুটোকে সেপারেটলি বোঝা যাচ্ছে আর কি, মানে তারা আর পরস্পরের সঙ্গে মিশে নেই, অর্থাৎ তারা যে সিস্টেমটা তৈরি করেছে ইমালশন, ওইটা ব্রেক হয়ে গেছে। তাহলে এইবার ওইটা সিস্টেমটা স্টেবল হবে তখনই যখন ধরো জলের সঙ্গে তেল মিশেছে, তো যদি জলের মলিকিউলের সঙ্গে তেলের মলিকিউলের যদি অ্যাট্রাকশান বেশি হয় তখনই সিস্টেমটা স্টেবল হবে। কিন্তু সিস্টেম স্টেবল হচ্ছে না কেন? কারণ জলের সঙ্গে জলের মলিকিউলের যে অ্যাট্রাকশান সেটা অত্যন্ত হাই। তাহলে সেই অ্যাট্রাকশান ভাঙার জন্য আমাকে সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট মেশাতে হবে টু স্টেবিলাইজ দ্যাট ইমালশন। তাই জন্য আমরা কি করলাম, আমরা ইমালশনটাকে স্টেবিলাইজ করার জন্য সেখানে কিছু বাইরে থেকে সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট মেশানো হলো, যারা হচ্ছে ওই প্রত্যেকটা তেলের বিন্দুর চারপাশে একটা লেয়ার তৈরি করবে, যেটাকে আমরা মিশেল বলছিলাম, মিশেলের ওই প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি হবে। তো সারফেক্ট্যান্ট আসলে ওই কাজটা করে। তারা কি করে, ওইভাবে তারা জলের সঙ্গে জলের মলিকিউলের অ্যাট্রাকশান কমায় এবং ওই সিস্টেমটাকে মানে ইমালশনটাকে তারা স্টেবিলিটি দেয়।
আরও বলছি যে সারফেক্ট্যান্টস হ্যাভিং হায়ার মোলার মাস ক্যান ফর্ম মিশেল অ্যাট এ লোয়ার কনসেন্ট্রেশন, যেটা আমরা একটু আগে সিএমসি বলার সময় বলছিলাম যে যত হাইড্রোকার্বন চেইনটার লেংথ বাড়বে, ঠিক আছে, হাইড্রোকার্বন চেইনের সাইজ যত বাড়ছে তত মোলার মাস বাড়ছে মলিকিউলটার, মানে সোডিয়াম স্টিয়ারেটের বদলে অন্য কিছু যদি ভাবো তাহলে তার মলিকুলার মাস বাড়ছে, সাইজ বাড়ছে। যত হাইড্রোকার্বন চেইনের সাইজ বাড়বে ওভারঅল সাইজটাও বাড়বে তো মলিকুলার, আর সাইজ যত বাড়বে তত লেস নাম্বার অফ পার্টিকেল দরকার হবে কোলয়েডাল ডাইমেনশন রিচ করতে, যেটা আমি 2-3টে ছবি মাধ্যমে দেখিয়েছিলাম আর কি। তাহলে লেস নাম্বার অফ পার্টিকেল আর নিডেড টু গেট অ্যাসোসিয়েটেড টু অ্যাচিভ কোলয়েডাল ডাইমেনশন। তাহলে যখনই লেস নাম্বার অফ পার্টিকেল দরকার হবে, কোলয়েড তৈরি হয়ে গেল উইথ লেস নাম্বার অফ পার্টিকেল। লেস নাম্বার অফ পার্টিকেল মানেই সলিউশনের কী বলবো কনসেন্ট্রেশন কম, তার মানে ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশনটাও কী হবে, লো হবে ভ্যালু। তো সেটাই এখানে বলা হচ্ছে যে যদি মোলার মাস হায়ার হয় সারফেক্ট্যান্টের, তাহলে তার সংখ্যায় কম দরকার পড়বে কোলয়েডাল ডাইমেনশনে যেতে। সংখ্যায় কম দরকার পড়ছে মানেই তার কনসেন্ট্রেশনটাও কম হবে, মানে কম কনসেন্ট্রেশন অবস্থাতেই আমি কোলয়েডাল ডাইমেনশনে রিচ করে গেলাম, তাহলে তার সিএমসি ভ্যালুও কম হবে। নেক্সট বলছি সারফেক্ট্যান্টস আর রেসপন্সিবল ফর মিশালাইজেশন অ্যান্ড ইমালসিফিকেশন। কেন এই দুটোর জন্য রেসপন্সিবল সেটা আমরা অলরেডি ক্লিনজিং অ্যাকশন অফ সোপে দেখলাম। পরবর্তী পয়েন্টস বলছে সারফেক্ট্যান্টস আর প্রেফারেন্সিয়ালি অ্যাডজর্বড। সারফেক্ট্যান্টসগুলো যখন কাজ করে তখন তারা অ্যাডজর্বড হয় কোথায়, এয়ার ওয়াটার ইন্টারফেস, জল এবং বাতাস তাদের যে ইন্টারফেসটা, মানে জলের সারফেস বলতে আমরা যা বুঝি। দেখো এক্সাম্পল দিয়েছি অ্যাট লো কনসেন্ট্রেশন অফ সোপ, যখন সাবানের কনসেন্ট্রেশন কম থাকে তখন আমরা শুরুতেই ছবি এঁকেছিলাম যে যে এই যে পাত্রের মধ্যে ধরো এখানে জল আছে, তাহলে জলের যদি একটা লেয়ার হয় তাহলে C+O পার্টটা যারা হাইড্রোফিলিক তারা জলের মধ্যে প্রবেশ করবে ডিউ টু অ্যাট্রাকশন, আর হাইড্রোফোবিক পার্টটা উপরের দিকে থাকবে। তাহলে এই যে সারফেসের উপরে পুরো ব্যাপারটা ঘটলো, আমরা এটাকে অ্যাডজর্পশন তো বলতেই পারি। তাহলে এয়ার এবং ওয়াটার এই দুজনের সারফেসে অ্যাডজর্ব হয়ে গেল কে, সারফেক্ট্যান্টস। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে এরা অয়েল ওয়াটার ইন্টারফেসে অ্যাডজর্ব হতে পারে, মানে অয়েল আর ওয়াটার এই দুজনের যে সংস্পর্শে যে জায়গাটা, দুটো লেয়ার যেখানে এসে মিশছে ইন্টারফেস, সেইখানে এরা অ্যাডজর্ব হয় কীভাবে, ডিউরিং ওই যে ক্লিনজিং অ্যাকশন, মানে মিশেল ফর্মেশনের মাধ্যমে হয়। আর এছাড়াও এরা সলিড ওয়াটার ইন্টারফেসেও অ্যাডজর্ব হতে পারে। এই তিনটে আমাদের একটু ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা এখানে লেখানো হচ্ছে সেটা হচ্ছে দেখো অ্যাট অ্যান্ড অ্যাবভ সিএমসি যখন ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশন রিচ করলো তখন কি হয়, মোলার কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ভ্যালু এক্সপোনেনশিয়ালি কমে যায়। আমরা কি জানি যে মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে কখন, উইথ ডাইলিউশন অফ সলিউশন। সলিউশনের ডাইলিউশন বাড়লে কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি বাড়ে। তাহলে ডাইলিউশন কমলে মানে কনসেন্ট্রেশন বাড়লে এদের ভ্যালু কমে যাবে, এবং সেই কমে যাওয়াটা এক্সপোনেনশিয়ালি ঘটে, মানে হঠাৎ করে অনেকটা ভ্যালু কমে যায়। এবং একই ঘটনা ঘটে রেট অফ ইনক্রিজ ইন অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার আমরা জানি যে পাই ইকুয়াল টু CRT। তাহলে অ্যাট অ্যান্ড অ্যাবভ সিএমসি মানে আমরা যখন সিএমসির ওপরে চলে যাচ্ছি, মানে কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, কনসেন্ট্রেশন বাড়লে পাই ভ্যালু কী হবে, বাড়বে। কিন্তু এরা বলছে যে রেট অফ ইনক্রিজ ইন পাই ভ্যালু বিকামস নেগলিজেবল, মানে আর বাড়ে না। আমরা গ্রাফ এঁকে বরং বোঝাই তাহলে সুবিধা হবে। ধরো এই এক্স অ্যাক্সিস হচ্ছে কনসেন্ট্রেশনকে বোঝাচ্ছে এবং এইটা ধরো সিএমসি, দিস ইজ সিএমসি। আর ওয়াই অ্যাক্সিসে আমি এই মোলার কন্ডাক্টিভিটি বা অসমোটিক প্রেসার কিছু একটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে সিএমসি। লাইনটা সোজা হচ্ছে কিনা জানি না, যাই হোক। এবার ধরা যাক আমি এইখান থেকে এটা 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 হচ্ছে মূল বিন্দু 0, তাহলে যখন কনসেন্ট্রেশন 0 মানে ইনফাইনাইট ডাইলিউশন, সেই অবস্থায় একটা ল্যামডাইমের ভ্যালু আমরা পাই, ল্যামডাইম ইনফাইনাইট বা ল্যামডাইম 0। এবার যত কনসেন্ট্রেশন বাড়ছে তত ল্যামডাইমের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, ল্যামডাইমের ভ্যালু আস্তে আস্তে কমছে, তাই তো। ইনফাইনাইট ডাইলিউশনে হাইয়েস্ট ভ্যালু হয়, যত কনসেন্ট্রেশন বাড়ছে তত ল্যামডাইম ভ্যালু কমতে থাকছে। কমতে কমতে কী হয়, যখনই সিএমসিতে রিচ করলো এই কমে যাওয়াটা এবার এক্সপোনেনশিয়ালি, মানে এবার এইভাবে কমে যাচ্ছে, অ্যাব্রাপ্টলি কমে যাচ্ছে। মানে প্রথমে যে অর্ডারে কমছিল আর সিএমসির পরে যে অর্ডারে কমছে, আকাশ পাতাল ডিফারেন্স। অসমোটিক প্রেসারের ক্ষেত্রেও তাই। অসমোটিক প্রেসার তো আর সি ইকুয়াল টু মানে পাই ইকুয়াল টু CRT, এখানে আমি লিখেছিলাম ইকুয়েশনটা।
তাহলে কনসেন্ট্রেশন বাড়লে পাই বাড়বে, কনসেন্ট্রেশন কমে তো জিরো হতে পারে না, তাই আমরা এরকম কোনো একটা জায়গা থেকে শুরু করছি। ঠিক আছে, ধরো কনসেন্ট্রেশন বাড়ছে, তো কনসেন্ট্রেশন বাড়ছে তো এটাও বাড়ছে, প্রথম দিকে অনেক অনেক বেশি করে বাড়তে থাকে আর কি পাইয়ের ভ্যালু। যত কনসেন্ট্রেশন বেশি ওই দিকে চলে যায়, যত বাড়তে থাকে তত রেট অফ যে ইনক্রিমেন্ট অসমোটিক প্রেসারে সেটা কমতে থাকে, কিন্তু সেটা সিএমসিতে যাওয়ার পরে সেটা অলমোস্ট নেগলিজেবল হয়ে যায়। মানে এরপর তুমি যতই কনসেন্ট্রেশন বাড়াও পাই ভ্যালু প্রায় বাড়ে না বললেই চলে। ঠিক আছে, এখন এই মোলার কন্ডাক্টিভিটি বা অসমোটিক প্রেসার এইগুলো এক্সপেরিমেন্টালি মেজার করেই আমরা জেনারেলি কোনো একটা সারফেক্ট্যান্ট বা কোনো একটা অ্যাসোসিয়েটিভ কোলয়েড তাদের সিএমসি আমরা বের করি, যে এর সিএমসি এত, এর সিএমসি এত, এই রেঞ্জের মধ্যে যে আছে সেই রেঞ্জের ভেতরে এক্স্যাক্ট যে ভ্যালুটা সেইটা আমরা বের করি এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, এটাও তাই, রেট অফ ডিক্রিজ ইন সারফেস টেনশন বিকামস অলমোস্ট নেগলিজেবল। সারফেস টেনশনও ক্রমশ কমতে থাকে, সারফেস টেনশন ক্রমশ কমতে থাকে, কমতে সিএমসি রিচ করার পরে অলমোস্ট এটাও নেগলিজেবল হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। ঠিক আছে, সারফেক্টেন্টের কাজ হচ্ছে সারফেস টেনশন কমানো ডিসপারশন মিডিয়ামের। তো ডিসপারশন মিডিয়ামের সারফেস টেনশন কমে, যত কনসেন্ট্রেশন বাড়াচ্ছি অ্যাসোসিয়েটিভ কোলয়েডের মানে সারফেক্টেন্টের, তত ডিসপারশন মিডিয়ামের সারফেস টেনশন কমছে। কিন্তু সিএমসি চলে যাওয়ার পরে তার থেকে বেশি কনসেন্ট্রেশন হয়ে গেলে তারপর আর সারফেস টেনশন কমানোর দরকার পড়ে না, কারণ তখন তো অলরেডি মিক্স হয়ে যাচ্ছে মিক্সিবল লিকুইডগুলো। এবার আসছে টাইপস অফ সারফেক্ট্যান্টস। সারফেক্ট্যান্টসকে 3 রকমভাবে ভাগ করা হয়। এক হচ্ছে ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, 2 হচ্ছে অ্যানায়নিক, এরপরে আমরা আসছি নন আয়নিককে নিয়ে। এবার ক্যাটায়নিক কারা, আমরা কি দেখলাম একটু আগে, আমরা দেখলাম সোডিয়াম স্টিয়ারেট C17H35 C++ এবার এই যে অ্যানায়নটা, এইটা হচ্ছে আমাদের সারফেক্ট্যান্ট বা অ্যাসোসিয়েটেড কোলয়েড তৈরি করতে কাজে এসেছিলো, Na+টা কাজে আসেনি। এবার এই যে পোর্শনটা, যেটার মধ্যে একটা হাইড্রোফোবিক এবং একটা হাইড্রোফিলিক পার্ট আছে, এবং যে হচ্ছে মিশেল তৈরি করে বা সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে, তারাই হচ্ছে অ্যানায়নিক, কারণ এখানে নেগেটিভ চার্জ আছে। দেখো ক্যাটায়নিকে কি লিখছি, দিস সারফেক্ট্যান্টস অন আয়োনাইজেশন গিভস এ ক্যাটায়ন হ্যাভিং হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক পার্ট। তাহলে যদি ক্যাটায়ন থাকে হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক পার্টে, তাহলে সেটা ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট। এই পার্টিকুলার কেসটাতে অ্যানায়ন হয়েছে, মাইনাস চার্জ হয়েছে, তাই এটা অ্যানায়নিক সারফেক্ট্যান্ট। এই সোডিয়াম স্টিয়ারেটের বদলে আমরা আরও 2-একটা এক্সাম্পল লিখেছি, সোডিয়াম পামিটেট, সোডিয়াম ওলিয়েট। দেখো সব কটাতেই এইটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট আর C++ হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। এরকম স্ট্রাকচার দিয়ে আমাদের জিজ্ঞেস করবে যে এই পার্টিকুলার সারফেক্ট্যান্টটার কোনটা হচ্ছে হাইড্রোফোবিক আর কোনটা হাইড্রোফিলিক পার্ট, সেটা বলো তুমি। এবার মাথায় রাখবে সেখানে কখনোই কিন্তু হাইড্রোফিলিক মানে আয়নিক পার্ট। তো এবার ধরা যাক এইটা অক্টাডিসাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট। কেন? কারণ এই হাইড্রোকার্বন পার্টের সঙ্গে সরাসরি যুক্ত আছে ক্যাটায়ন। তাহলে এই ক্যাটায়ন এই এইটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, হাইড্রোকার্বন চেইন। এই পার্টিকুলার NH3+ হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক পার্টে আমরা কখনোই কাউন্টার আয়নটাকে আনবো না। ক্যাটায়নিক সারফেক্ট্যান্টে কখনোই অ্যানায়নটাকে আমরা ধরবো না হাইড্রোফিলিক পার্টে, বা অ্যানায়নিক সারফেক্ট্যান্টে আমরা কখনোই ক্যাটায়নটাকে হাইড্রোফিলিক পার্টে ধরবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা রেস্ট্রিক্টেড থাকবো এইটুকু পর্যন্ত। এইটা হচ্ছে হাইড্রোফিলিক আর এই পোর্শনটা হচ্ছে হাইড্রোফোবিক। একই রকমভাবে এখানেও তাই, এই পোর্শনটা হচ্ছে হাইড্রোফোবিক এইটা, আর এই SO3- হচ্ছে হাইড্রোফিলিক। Na+-এর কোনো ফাংশন নেই। ঠিক আছে, আশা করা যায় এটা তো বোঝাতে পারছি। এই পার্টটুকু হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোকার্বন চেন, লম্বা চেন, আর এই SO3- হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যতটুকু পোর্শন আমার সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করছে সেই পোর্শনটা হচ্ছে অ্যানায়নিক পোর্শন, তাই জন্য এরা অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, এগুলো ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট। দেখো থার্ড হচ্ছে নন আয়নিক, মানে বোঝা যাচ্ছে এরা আয়ন তৈরি করে না, ক্যাটায়ন তৈরি করে না, অ্যানায়ন তৈরি করে না। দে ডু নট আয়োনাইজ অর ডিসোসিয়েট ইন অ্যাকুয়াস সলিউশন বাট দে হ্যাভ হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক পার্ট। এটা তো থাকতেই হবে, তা না হলে সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করতেই পারবে না। এটা একটা এক্সাম্পল। এখানে এই পোর্শনটুকু হচ্ছে হাইড্রোফোবিক আর এই পোর্শনটুকু হচ্ছে হাইড্রোফিলিক। এইটা হচ্ছে OH পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক আর এইটা হচ্ছে হাইড্রোফোবিক।
অ্যাকচুয়ালি এই ধরনের যে নন আয়নিক এই পার্টিকুলার যে কী বলবো সারফেক্টেন্টটা, এটা তৈরি করা হয় অ্যালকোহল আর ইথারের একটা সাইক্লিক ইথার, মানে অক্সিডেন আমরা যাকে বলি ইপক্সাইড আর অ্যালকোহলের মিক্সিং ঘটিয়ে, মানে তাদের রিয়াকশান ঘটিয়ে এই পার্টিকুলার সারফেক্ট্যান্টগুলো তৈরি করা হয়, নন আয়নিক সারফেক্ট্যান্ট। এবার আমরা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ টপিক, সেটা হচ্ছে ইমালশন পড়ব। আমরা যখন ক্লিনজিং অ্যাকশন অফ সোপ আমরা যখন পড়লাম, সেখানে আমরা ইমালশন, ইমালসিফিকেশান, ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্টস এই সমস্ত টার্মগুলো আলোচনা করেছিলাম। তাহলে ইমালশন সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। এমনিতে আমরা জানি যে লিকুইড ইন লিকুইড, সেটাই হচ্ছে ইমালশন। তো ধরো তুমি একটা টেস্ট টিউবে জল নিয়েছো, একটা টেস্ট টিউবের মধ্যে তুমি জল নিয়েছো এতটা, এবার এখানে ধরো জল আছে, এই জলটার উপর তুমি সামান্য পরিমাণ তুমি তেল নিলে, তেল, তাহলে তেলটা একটা আলাদা লেয়ার তৈরি করেছে, এটা হচ্ছে H2O অ্যান্ড দিস ইজ অয়েল। এবার তুমি টেস্ট টিউবের মুখটা বন্ধ করে খুব ভালো করে যদি ঝাঁকাও, তাহলে খানিক পরে দেখা যাবে এরকম দেখা যাবে যে এই পুরো সলিউশনটাতে জলটা রয়েছে, জলটা যেটাকে আমরা এখন বলবো ডিসপারশন মিডিয়াম, কারণ ওটা আয়তনে বেশি পরিমাণে আছে। তার মধ্যে ছোট ছোট অয়েলের ড্রপলেট, তেলের ছোট 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 বিন্দু, সেইগুলো দেখা যাবে যে জলের ভেতরে ভাসছে। এইরকম একটা সিস্টেম তৈরি হবে। সো দিস ইজ ইমালশন। আমরা এইটাকে বলবো অয়েল ইন ওয়াটার, মানে জলের মধ্যে তেল রয়েছে। জলের মধ্যে কেন? কারণ জলটা বেশি পরিমাণে আছে তাই, রাইট? যদি আমরা উল্টোটা করি, তেলটা বেশি পরিমাণ নিই এবং জল অল্প নিই, তাহলেও এই সেম সিচুয়েশান তৈরি হবে। অনেকটা তেলের মধ্যে জলের ছোট 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 ট্রান্সপারেন্ট ড্রপলেট দেখতে পারবো। আমরা তখন বলবো যে ওয়াটার ইন অয়েল, তেলের মধ্যে জল, এই টাইপের একটা ইমালশন তৈরি হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যেটাই বানাই না কেন, বা অন্য আরও যে ইমালশন আমরা আগে ডেফিনিশন পড়েছি, সব জায়গাতেই ইমালশনগুলো খুবই আনস্টেবল হয়। আমরা যদি এইরকমভাবে ঝাঁকিয়ে দিয়ে ইমালশন তৈরি করি এবং সেটা যদি আমরা রেখে দিই, কয়েক ঘন্টা পরে দেখবো যে জল আর তেলের লেয়ার আবার সেপারেট হয়ে গেছে, এরকম আগের মতন হয়ে গেছে। মানে সিস্টেমটা আনস্টেবল। সিস্টেমটাকে স্টেবিলাইজ করার জন্য ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট হিসাবে বাইরে থেকে কোনো মেটেরিয়াল অ্যাড করতে হয়। জেনারেলি যারা সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে সেই ধরনের, মানে অ্যাকশানটা ওই একই রকম হয় আর কি। ইমালসিফায়ার কী করে? সিস্টেমটাকে, মানে ইমালশনটাকে স্টেবিলিটি দেয়। কীভাবে দেয়? আমরা এরকমভাবে ভাবতে পারি যে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট, আমরা বাংলায় বলি ইমালশন কারক। ও কী করে? দেখো, জলটা এটা হচ্ছে একটা পোলার সাবস্টেন্স। যদি অয়েল হয়, মানে কোনো অর্গ্যানিক সাবস্টেন্স হয়, তাহলে অবশ্যই এটা নন পোলার সাবস্টেন্স। তো পোলার আর নন পোলারের মধ্যে হচ্ছে কখনোই খুব ভালো বন্ধুত্ব নেই, শত্রু এরা পরস্পরের। পোলার নন পোলার কখনোই মিশবে না পরস্পরের সঙ্গে, সেই কারণেই ওরা আলাদা লেয়ার তৈরি করে। সেই কারণেই ঝাঁকিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যেন একটা একসঙ্গে মিশে গেছে, কিন্তু খানিকক্ষণ পরে আবার ওরা সেপারেট হয়ে যায়। তাহলে যাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করার জন্য মিডিওকার হিসেবে কাজ করে ইমালসিফায়ার। ইমালসিফায়ার মানে আলটিমেটলি সারফেক্ট্যান্ট, যার হচ্ছে একটা হাইড্রোকার্বন টেইল থাকবে এবং একটা হাইড্রোফিলিক, একটা আয়নিক হেড থাকবে। এবার এই আয়নিক হেডটা প্লাস বা মাইনাস যা খুশি হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যাই হোক। এই আয়নিক হেডটা, জল যেহেতু পোলার, এর সঙ্গে এর অ্যাট্রাকশান হবে। আর এই হাইড্রোকার্বন চেইন যেটা হাইড্রোফোবিক, যেটা নন পোলারের সঙ্গে নন পোলারের ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান হবে। এইভাবে যদি আমরা এরকম ভাবি যে এই যে লেয়ারটা আমরা বানিয়েছি, যদি আমি এরকম ভাবি যে এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে অয়েল, অয়েলটা ধরো ওয়াটারের হচ্ছে এটা ধরো লেয়ার, আর অয়েলের হচ্ছে এটা লেয়ার। অয়েলটা একটা আলাদা লেয়ার তৈরি করেছে জলের উপরে। হ্যাঁ, ইমালসিফায়ার কী করে? ইমালসিফায়ার এই যে নেগেটিভ পার্ট, ও চলে আসে এইদিকে, নেগেটিভ পার্টের সঙ্গে জলের পোলার অ্যাট্রাকশান হবে, আর অয়েলের সঙ্গে এই নন পোলার হাইড্রোকার্বনের অ্যাট্রাকশান হবে। তো এইভাবে ইমালসিফায়ারগুলো এসে এইখানে এই জল আর তেলের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে এসে অ্যাবজর্বড হয়ে যায়, অধিশোষিত হয়ে যায়। এবার যখন এদের আবার কনসেন্ট্রেশন অনেক বাড়ে, মানে আমি অনেক বেশি পরিমাণে ইমালসিফায়ার যখন অ্যাড করি, তখন কি হয়? কনসেন্ট্রেশন বাড়ার ফলে এরা আবার কি হয়? ওই স্ফেরিক্যাল শেপ নিয়ে নেয়, মানে মিশেল তৈরি করে ফেলে। মিশেল যখন তৈরি করলো, মিশেলে অ্যাকচুয়ালি কী হয়? আমরা ক্লিনজিং অ্যাকশন পড়ানোর সময় বললাম যে এই যে অয়েল পার্টিকেল বা ডার্ট পার্টিকেল, একে ঘিরে রয়েছে কে?
কে ঘিরে জল, কারণ জলের মধ্যে এই ডার্ট পার্টিকেলের ইমালশন তৈরি হয়েছে বলছি। আর এদের দুজনকে কানেক্ট করে রেখে বেঁধে রেখেছে কে, এখান থেকে হচ্ছে হাইড্রোকার্বন আর বাইরে হচ্ছে পোলার পার্ট। এখানে হাইড্রোকার্বন, বাইরে পোলার পার্ট, হাইড্রোকার্বন, এখানে বাইরে পোলার পার্ট। তাহলে হাইড্রোকার্বনগুলো ভেতরে, অয়েলের ভেতরে, পোলার পার্টগুলো বাইরে। এইভাবে এরা মিশেল তৈরি করে কি করেছে, জলের সঙ্গে তেলের কানেকশন তৈরি করছে, মানে ওদেরকে একসঙ্গে যাতে ওরা থাকতে পারে, স্টেবিলাইজড হতে পারে, সেই কাজটা করছে হচ্ছে ইমালসিফায়ার। আমরা তাহলে সারফেক্ট্যান্ট যে কাজ করে, ইমালসিফায়ার একই কাজ করে, মানে সেম, মানে ওদের কার্যকারিতাটা, মানে কাজের যে ধরনটা সেটা একই রকম। তাহলে কপি করো, ডিসপারশন অফ ফাইনলি ডিভাইডেড ড্রপলেটস, ছোটো ছোটো ড্রপলেট 10⁻⁵ থেকে -4 সেন্টিমিটার ডায়ামিটারের ড্রপলেটের ডিসপারশন মানে বিস্তৃত হয়ে যাওয়া অফ আ লিকুইড, ঠিক আছে, যে কোনো একটা লিকুইড তার যে ছোটো ছোটো ড্রপলেট, সেই ড্রপলেটগুলো ডিসপার্স হয়ে যাচ্ছে, বিস্তৃত হয়ে যাচ্ছে কোথায়, ইনটু অ্যানাদার ইমমিসিবল লিকুইড, আরেকটা লিকুইড যার সঙ্গে ওর নর্মালি আলাদা লেয়ার তৈরি করে, মিশে যায় না। তো সেই রকমের যদি ডিসপারশন হয়ে যায় তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো ইমালশন। এক্সাম্পল মিল্ক, বাটার, কড লিভার অয়েল, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম ইত্যাদি অনেক। দু রকম হয় টাইপ বললাম একটু আগে, অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটার মানে জলের মধ্যে তেল, তাহলে যার মধ্যে মেশাবো জলের মধ্যে তার পরিমাণ বেশি থাকবে, তো সেটা হয়ে যাবে ডিসপারশন মিডিয়াম, আর অয়েল হয়ে যাবে ডিসপার্সড ফেজ, ঠিক আছে। দেখো ওটাই লিখেছি, অয়েল ইন ওয়াটারে ডিসপার্সড ফেজ হচ্ছে ফ্যাট হচ্ছে ডিসপার্সড ফেজ, আর ডিসপারশন মিডিয়াম হচ্ছে ওয়াটার। আমরা এই যে সিম্বলটা, এই সিম্বলটা কিন্তু অফিসিয়াল সিম্বল, মানে WOW বলতে আমরা অয়েল ইন ওয়াটারকে বুঝবো। এইবার মনে রাখবে কী করে, মনে রাখবো আমরা সিম্বলটা দেখে, এই নামটা দেখে না, সিম্বলটা দেখে। O/W মানে হচ্ছে ও আগে, মানে অয়েলটা আগে, তাহলে অয়েল ইন ওয়াটার, অয়েল ইন ওয়াটার, আর এটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। তা পরে যেটা আছে সেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম বা সলভেন্ট। এটা আমরা মনে রাখতে পারি আরও একটা জিনিসের সঙ্গে কম্পেয়ার করে। কী বলতো, আমরা কোনো সলিউশনে যখন কনসেন্ট্রেশন টার্ম পড়ছিলাম, মোলারিটি, নর্মালিটি, এগুলো তো পড়ছিলামই, তার পাশাপাশি পার্সেন্টেজ, যখন আমরা সলিউশনের পার্সেন্টেজের সাহায্যে যখন পড়ছিলাম, যে এত পার্সেন্ট W/V সলিউশন বা এত পার্সেন্ট W/W সলিউশন, ওই যে পার্টিকুলার লেখাগুলো আমরা একটা এক্সাম্পল এখানে বলি। ধরো W/V, ধরো 10% W/V H2SO4 সলিউশন, এর মানে কি, এর মানে হচ্ছে ওই যে ওপরে W আছে ওটা হচ্ছে সলিউট 10 গ্রাম H2SO4 আছে, আর এই যে নিচের ভিটা এটা হচ্ছে সলিউশন, মানে জল প্লাস H2SO4, টোটাল সলিউশনের যে ভলিউমটা। তার মানে সলিউট ওপরে আর এখানে সলিউশন নিচে, এখানে একটু আলাদা, সলিউট ওপরে অবশ্যই, আর নিচে যেটা আছে ওটা সলভেন্ট, ঠিক আছে। তাহলে এর সঙ্গে এটা কম্পেয়ার করে আমরা সামান্য মনে রাখতে পারি, কিন্তু আদারওয়াইজ যদি নামটা মনে থাকে তাহলে তো খুবই ভালো। যাই হোক, অয়েল ইন ওয়াটার মানে ওয়াটার হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এক্সাম্পল হচ্ছে মিল্ক। মিল্কের মধ্যে, দুধের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে জল, সেই কারণে দুধের মধ্যে জল মেশালে আলাদা লেয়ার তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা, এদের কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি খুব হাই, কেন, কারণ ডিসপারশন মিডিয়াম তো জলীয় দ্রবণ, তো জলীয় দ্রবণে জলের পরিমাণ যেহেতু বেশি আছে তাদের কন্ডাক্টিভিটি একটু বেশি হয়। আর ভিসকসিটি খুবই কম, দুধ খুব বেশি তো ভিসকাস মানে সান্দ্র, মানে ওইরকম চ্যাটচ্যাটে বা আঠালো টাইপের তো হয় না, তার থেকে বেশি পরিমাণ হয় হচ্ছে যদি আমরা মাখন নিই তাহলে সেটা অনেক বেশি, দুধের থেকে অনেক বেশি তার হচ্ছে সান্দ্রতা বা ভিসকসিটি। ওয়াটার ইন অয়েল, এই ওয়াটার ইন অয়েল মানে ওয়াটার ইন অয়েল মানে অয়েলটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এটা বেশি পরিমাণে আছে, ডিসপারশন মিডিয়াম হচ্ছে অয়েল মানে ফ্যাট, আর ডিসপার্স ফেজ হচ্ছে ওয়াটার ড্রপলেট। এক্সাম্পল হচ্ছে বাটার। এদের কন্ডাক্টিভিটি খুব লো হয়, কেন, কারণ জলের পরিমাণ অত্যন্ত কম, অ্যাকোয়াস সলিউশন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখায়, তো তার পরিমাণ কম মানে এর কন্ডাক্টিভিটি লো, আর ভিসকসিটি এদের হাই, অনেক বেশি, দুধের তুলনায় অনেক বেশি, কিন্তু চ্যাটচ্যাটে বা আঠালো টাইপের। নেক্সট দেখো, ইমালশনস আর প্রিপেয়ার্ড বাই মিক্সিং স্মল অ্যামাউন্ট অফ ডিপি উইথ লার্জ অ্যামাউন্ট অফ ডিএম অ্যান্ড শেকিং থরলি, যেটা একটু আগে বলছিলাম। ইনফ্যাক্ট এই সবগুলোই পয়েন্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। দেখো, ইন জেনারেল ইমালশনস আর আনস্টেবল, সাধারণত এরা আনস্টেবল হয়। ইমালসিফায়ার অর ইমালসিফাইং এজেন্টস আর অ্যাডেড টু অ্যান ইমালশন, ইমালশনের মধ্যে ইমালসিফাইং এজেন্ট অ্যাড করা হয় টু মেক দ্য সিস্টেম স্টেবল। ইমালসিফায়ার ইজ অ্যাডজর্বড অ্যাট দ্য ইন্টারফেস অফ ডিপি অ্যান্ড ডিএম, যেটা বললাম আর কি, অ্যাডজর্বড হয়, অ্যাডজর্বড হওয়ার পরে কী করে, দেন ফর্মস আ প্রোটেক্টিভ লেয়ার অ্যারাউন্ড ডিপি পার্টিকেলস, যেটা আমরা সাবানের ক্লিনজিং অ্যাকশনের সময় দেখছিলাম যে সারফেক্টেন্টসগুলো করছিল, প্রোটেক্টিভ লেয়ার অফ মিশেল তৈরি করছিল, দাস রিডিউসিং দ্য ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন ডিপি অ্যান্ড ডিএম।
এদের মধ্যেকার ইন্টারফেশিয়াল যে টেনশন বা টান সেটা কমায়, যার ফলে এরা পরস্পরের সঙ্গে মিক্সড হতে পারে। ইন অয়েল ইন ওয়াটার টাইপ ইমালশন, অয়েল ইন ওয়াটার, ফর এক্সাম্পল মিল্ক, প্রোটিন, জিলেটিন এটসেট্রা অ্যাক্টস অ্যাজ ইমালসিফায়ার। ফর এক্সাম্পল কেসিন ইন মিল্ক, কেসিন বলে একটা প্রোটিন হয় যে দুধের মধ্যে কী করে, ইমালসিফায়ার হিসেবে কাজ করে। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ইমালশন। ইমালশনটা অয়েল ইন ওয়াটার নাকি ওয়াটার ইন অয়েল, সেইটা আমরা আইডেন্টিফাই করবো কী করে। এরকম বোর্ড এক্সামেও কোয়েশ্চেন আসে যে একটা টেস্ট বলো যে টেস্টের মাধ্যমে আমরা একটা অয়েল ইন ওয়াটার এবং একটা ওয়াটার ইন অয়েল টাইপ দুটো ইমালশনকে আমরা পার্থক্য করতে পারবো। প্রথম কথা হচ্ছে ডাইলিউশন টেস্ট। ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সিস্টেম অ্যান্ড শেকেন ওয়েল। দুটো সিস্টেমেই আমরা আলাদা করে জল মেশালাম, ভালো করে ঝাঁকালাম। যদি এটা অয়েল ইন ওয়াটার হয়, অয়েল ইন ওয়াটার, এক্সাম্পল মিল্ক, দুধ, তার মধ্যে জল মেশাও, দুটো লেয়ার কখনো আলাদা হয়ে যায়? হয় না। তাহলে নো সেপারেট লেয়ার ইজ ফর্মড। উল্টোটায় সাপোজ তুমি বাটার নিয়েছো, মাখন নিয়েছো, মাখনটাকে নিয়ে একটুখানি গলিয়ে রাখলে কোনো একটা পাত্রে, ছোটো পাত্রে, টেস্ট টিউবে রাখলে, তার মধ্যে জল মিশালে, অনেক করে জল মেশালে, সেপারেট লেয়ার ইজ ফর্ম, দুটো আলাদা লেয়ার বোঝা যাবে। জলের সঙ্গে ওই মাখনের যে গলে যাওয়া যে অংশটা সেটা কখনোই মিলবে না। তাহলে ডাইলিউশন সিম্পলি আমরা ডাইলিউট করে দিয়ে বুঝতে পারবো যে ইমালশনটা অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল। এর থেকেও যদি ভালো টেস্ট চাই তাহলে কন্ডাক্টিভিটি টেস্ট করতে হবে। কী করবো আমরা, দুটোতেই নেওয়া আছে দুটো, একটা ওয়াটার ইন অয়েল, একটা অয়েল ইন ওয়াটার, দুটোর মধ্যে সামান্য পরিমাণে ইলেকট্রোলাইট, সাপোজ NaCl অ্যাড করলাম খুব অল্প পরিমাণে। তো যেখানে যেখানে হচ্ছে অয়েল ইন ওয়াটার, মানে জলটা যেখানে ডিসপারশন মিডিয়াম, মানে অনেক বেশি জল আছে, তাহলে সেই জলের মধ্যে NaClটা কী হবে, ডিসোসিয়েট হয়ে যাবে, আয়নাইজ হয়ে যাবে। তাহলে আয়নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কন্ডাক্টিভিটি কী হবে, বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখব যে শার্প ইনক্রিজ ইন কন্ডাক্টিভিটি ইজ নোটিসড। কিন্তু যেখানে জলের পরিমাণই সামান্য, যেখানে তেলের পরিমাণটাই অয়েলটাই বেশি, জল একেবারেই সামান্য, সেই সামান্য পরিমাণ জলের মধ্যে, জলের তো ছোটো ছোটো ড্রপলেটস ভেসে বেড়াচ্ছে তেলের মধ্যে, তাদের ক্ষমতা নেই ওই NaClকে ডিসলভ করার। সুতরাং সেখানে আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিতে। তাহলে কী করলাম, আ লিটল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট ইজ অ্যাডেড টু দ্য সিস্টেম অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ মেজার্ড। তাহলে এটা মেজার করলে আমরা দেখতে পারবো যে যেখানে অয়েল ইন ওয়াটার সেখানে অনেকটা বেশি বেড়ে যাচ্ছে কন্ডাক্টিভিটি, কিন্তু যেখানে ওয়াটার ইন অয়েল সেখানে কিছু চেঞ্জ হচ্ছে না। আর থার্ড হচ্ছে ডাই টেস্ট। ডাই মানে আমরা জানি যে অর্গ্যানিক কিছু কম্পাউন্ড যারা হচ্ছে কালার প্রডিউস করে। তাহলে অ্যান অর্গ্যানিক ডাই অয়েল সলিউবল, অর্গ্যানিক ডাই মানে সেটা অয়েল সলিউবলই হবে, সেটাকে আমরা অ্যাড করলাম সিস্টেমে। তাহলে যেখানে ওয়াটার ইন অয়েল, যেখানে অয়েল হচ্ছে ডিসপারশন মিডিয়াম, অনেকটা অয়েল রয়েছে, সেখানে যদি কোনো একটা অয়েল সলিউবল আমি কালার অ্যাড করে দিই, তাহলে সেই ডাইটার যা কালার, পুরো সলিউশনটাই ওই কালারের হয়ে যাবে, কারণ তেলের মধ্যে তো ওটা ডিজলভ হয়ে যাবে। তাহলে হোল সলিউশন টেক্স দ্য কালার অফ দ্য ডাই, ঠিক আছে। কিন্তু যদি এটা আমি এমন একটা ইমালশন যেখানে জলের পরিমাণ বেশি, মানে ওয়াটার ইন অয়েল, সেখানে যদি মেশাই, তাহলে জলের পরিমাণ বেশি, তার মধ্যে ছোটো 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 অয়েল ড্রপলেট আছে। খুব বেশি হলে এটা হতে পারে যে ওই অয়েল ড্রপলেটসগুলো এই কালারটা নিয়ে নিল, কারণ ওই ড্রপলেটের মধ্যে কালারটা দ্রবীভূত হতে পারবে। তাহলে অয়েল ড্রপলেটগুলোকে ওই কালারে দেখাবে যে কালারের হচ্ছে অর্গ্যানিক ডাইটা, কিন্তু হোল সলিউশন, পুরো সলিউশনটাকে কখনোই ওই ডাইয়ের কালারে ওইভাবে কালারাইজ হতে দেখা যাবে না। তাহলে আমরা লিখবো যে কালার অফ সলিউশন ডাজ নট চেঞ্জ, কালার অফ দ্য হোল সলিউশন চেঞ্জ হবে না। অয়েল ড্রপলেটস আর অ্যাপিয়ার্ড কালার্ড অ্যাজ দ্য ডাই, অয়েল ড্রপলেটগুলোকে ডাইটার যা কালার সেই রকম কালারে দেখা যাবে। তাহলে এই টেস্টগুলো দিয়ে আমরা এদের পার্থক্য করতে পারি। যদি এমনি কোয়েশ্চেন আছে যে অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েলের চারটে পার্থক্য লেখো, তাহলেও আমরা এইগুলো লিখতে পারবো। টেস্টগুলোকে না লিখে সিম্পলি এইগুলো দিয়ে পয়েন্টস বানিয়ে লিখতে পারবো। এছাড়াও দুটো পয়েন্ট আরও অ্যাড করা যাবে, একটা পয়েন্ট অ্যাড করা যাবে ইনফ্যাক্ট, সেটা হচ্ছে ভিসকসিটি এদের কম এদের বেশি, আর কন্ডাক্টিভিটি এদের এমনিতেই বেশি, আর ওয়াটার ইন অয়েলের এমনিতেই কম হয়, সেটা আমরা এর আগে বললাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইমালশন সংক্রান্ত যাবতীয় আলোচনা। এটাকে কপি করো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা এরপর কন্টিনিউ করবো, কোলয়েডের প্রিপারেশন পড়বো, কোলয়েড কীভাবে তৈরি করা হয়, প্রস্তুতি। তো তারপরে আমরা কোলয়েডের বিভিন্ন ধর্মগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওতে আমি আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি সব কিছুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।